সালাম আলাইকুম। সো রেকর্ড স্টার্টিং। তো আমাদের আজকের সেশনটা হচ্ছে অনলাইন বা ইন্টারনেটের উপর। ওকে, 4 এবং 5 নম্বর সেশন নিয়ে আমরা কাজ করতেছি এবং আমাদের আজকে টার্গেট হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েবসাইট, ইন্টারনেট, www, ইউআরএল, ওয়েব অ্যাড্রেস, ওয়েব ব্রাউজার, এবং 5 নম্বর সেশন আমরা ওয়েবসাইট এ আরো কিছু কন্টিনিউ করা, বিশেষ করে গুগল সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। বিভিন্ন ধরনের সার্ভিস আছে, ইউটিউব, উইকিপিডিয়া, যত ধরনের ওয়েবসাইট পৃথিবীতে এক্সিস্ট করে সেগুলোর কিছু ক্যাটাগরি এক্সাম্পল আমরা দেখব। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারনেট। হ্যাঁ, দেখেন ইন্টারনেটের জন্য আহ, আমাদের আগে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার যে এটা আসলে মূলত ফিজিক্যাল সিস্টেম নাকি। আমরা ইন্টারনেট লিখে সার্চ দিই। ওকে, ইন্টারনেট হচ্ছে একটা ফিজিক্যাল সিস্টেম। ফিজিক্যাল সিস্টেম বলতে বোঝায়, ধরেন আপনার কাছে একটা কম্পিউটার আছে এবং আপনি আরেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড, বা আপনার কাছে একটা মোবাইল আছে, আপনি আরেকটা ল্যাপটপের সাথে কানেক্টেড। তার মানে হচ্ছে আপনি এমন কিছু ফিজিক্যাল অবজেক্টের সাথে তারের মাধ্যমে কানেক্টেড। এই জিনিসটাকে বলা ইন্টারনেট। এটা একটা জালের মতো। আপনি এখানে একটা ছবি দেখতেছেন, এটা মেটাফরিক্যাল এক্সাম্পল। সেখানে আপনি দেখবেন যে এটা মোবাইল, এটা কম্পিউটার, হয়তোবা কেউ মেইল পাঠাচ্ছে, কেউ হয়তোবা কোনো ছবি দেখতেছে, বা কারো কাছে কোনো হয়তোবা কোনো ট্যাব আছে, কম্পিউটার আছে। এই জিনিসগুলো দেখবেন একটা তারের সাথে কানেক্টেড। তো যতগুলো শাখা প্রশাখা ভিত্তিক জালের মতো ইন্টার কানেক্টেড সিস্টেম, সেটাকে বলা হচ্ছে ইন্টারনেট। তো ইন্টার কানেক্টেড সিস্টেম এই জিনিসটা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ওয়ার্ড ইন্টারনেট, আর এটা হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট। তো ওয়ার্ড ইন্টারনেট মানে হচ্ছে আপনি ওয়্যার, তারের মাধ্যমে কানেক্ট করে রাখছেন। আর এটা হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট, অর্থাৎ আপনি একটা রাউটারের মাধ্যমে ইন্টারনেটটা সিগন্যালের মাধ্যমে চারপাশে ছড়াই দিচ্ছেন। তো এগুলোর অনেক ছোটখাটো ইস্যু আছে যেগুলো আমরা হয়তো বা মানে সামনে যখন একটা একটা করে দেখা শুরু করব, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের টেকনিক, ইন্টারনেটের বিভিন্ন ধরনের টুলস এন্ড টেকনোলজিস, তখন আমরা বলবো, আপনাদেরকে শিখাই দেবো। তো এই যে ইন্টারনেট জগৎটা, এটাকে আমরা যখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে ইন্টারনেট জিনিসটা কি, বলতে পারো কিনা, আপনি বলবেন এটা ফিজিক্যাল এন্টিটি, এটা একটা নেটওয়ার্ক। এটা বিভিন্ন ধরনের ইনফরমেশন কমিউনিকেশন আপনি করতে পারেন এই নেটওয়ার্কের মাধ্যমে। তো ইন্টারনেটটাকে আপনি অনেকটা পাইপলাইনের মতো মনে করতে পারেন, যে আপনার কাছে একটা বিশাল বড় পানির ট্যাঙ্ক আছে এবং ট্যাঙ্কের মধ্যে আপনি অনেক পানি রেখে দিচ্ছেন। এখন সেখান থেকে ছোট ছোট অনেকগুলো পাইপ যুক্ত হয়ে আপনি বিভিন্ন রুমে পাঠাইছেন, বিভিন্ন রুমে, বিভিন্ন জায়গায়, ফ্ল্যাটে। তো এইটা হচ্ছে ইন্টারনেট অ্যাকচুয়ালি। কিন্তু ইন্টারনেটের মধ্যে কয়েকটা ভাগ আছে। যে এই যে ইন্টারনেট সিস্টেমের দুইটা ভাগ আছে, এর ভিতরে একটা হচ্ছে ডার্ক নেট। তো আমি এটা একটু বোঝানোর চেষ্টা করি একটা ইমেজ দিয়ে। দেখেন, ডার্ক নেট বলতে একটা কনসেপ্ট আছে। আমি যদি এটাকে আপনার কোন একটা ছবির মাধ্যমে দেখি, যেমন এইটাই দেখেন, পুরো নেটওয়ার্ক সিস্টেমটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, তাহলে 4% এই অংশটাকে বলা হচ্ছে ইন্টারনেট। এটা হচ্ছে ডব্লিউ মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই 4%, মানে এখানে 4%-এর মধ্যে পুরো ইন্টারনেট যদি 100% হয়, তাহলে এই 4% হচ্ছে অরিজিনাল ওপেন নেট, ইন্টারনেট সিস্টেম। আর বাকি যে 96% আপনারা দেখেন না বা আমরা দেখি না, এইটাকে বলা হয় ডার্ক নেট। এবং এই ডার্ক নেটের মধ্যে আরো দুইটা ভাগ আছে। একটা ভাগে আপনি পাবেন হচ্ছে ডিপ ওয়েব, মানে যেখানে অনেক ধরনের ডেটা ইনফরমেশন খুব সিকিউরড ওয়েতে রাখা হয়। অনেক ইনফরমেশন ডেটা রাখা হয় যেগুলোকে অ্যাক্সেস করা সম্ভব না সাধারণ মানুষের পক্ষে। আর একদম নিচে আরেকটা পার্ট আছে, ওটাকে বলা ডার্ক ওয়েব, মানে হচ্ছে যে জায়গায় আপনার মূলত টর ব্রাউজার দিয়ে ব্রাউজ করতে হয়। টর ব্রাউজার আমি একটু খুলে দেখাবো আপনাদেরকে। এরপর হচ্ছে ডার্ক ওয়েব বলা হয় ওটাকে, মূলত পলিটিক্যাল বা মাফিয়া গ্যাং যারা আছে, ড্রাগ ডিলার, বা হচ্ছে বিভিন্ন ধরনের হয়তো বা আর্মস ডিলিং এর জন্য মূলত ইউজ করা হয়। এটা ভালো খারাপ দুই ক্ষেত্রে ইউজ করে। তো মূল বিষয়টা হচ্ছে কি, ইন্টারনেট জগৎটা দুই ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা আসলে ইন্টারনেটের মূলত 4% দেখি, আর কিছুই দেখি না। মানে একটা বিশাল বড় অংশের সামান্য একটু অংশ দেখি। মানে আপনি অ্যাকচুয়ালি কিন্তু সারফেস ওয়েব, মানে এই ছোট্ট 6% থেকে 9% দেখতে পান। আর বাকি যে অংশটা, বিশাল একটা নিচের অংশ, সেই অংশটাকে
হাইড করে রাখা হয়। এটা হতে পারে যে গুগল ইউজ করতেছে বা অন্য কোনো কোম্পানি ইউজ করতেছে, একদম ডার্ক নেটের মধ্যে থাকে, এটা ডার্ক ডিপ ওয়েব বলা হয় এটাকে। তো এই হচ্ছে দুইটা পার্ট। এই দুইটা পার্টকে আপনি অ্যাক্সেস করতে পারেন, যেমন আমরা মোজিলা ফায়ারফক্স বা এই ধরনের ব্রাউজার দিয়ে কাজ করি না, এই এরকম একটা ব্রাউজার, এটার নাম হচ্ছে টর ব্রাউজার। যেমন আমি এখন টর ব্রাউজারটা দেখাই, জাস্ট দেখতে মোজিলার মতোই লাগবে অ্যাজ ইউজুয়াল। এই যে এটা আপনি কানেক্ট করবেন, কানেক্ট করার পর এখানে আপনার যদি জানা থাকে ওয়েবসাইটের নাম, যেমন আমার এখন জানা নেই, তো কানেক্ট করার পর ওয়েবসাইটে চলে যাবেন, যাতে আপনি অন্য কিছু দেখতে পাবেন। তো এইটা হচ্ছে মূলত ডার্ক ওয়েবের একটা টুল। তো এই হচ্ছে ইন্টারনেট এবং ইন্টারনেটের দুইটা ভাগ। এবার আমরা আসি হচ্ছে ওয়েব, ওয়েব সিস্টেম। ওয়েব মানে হচ্ছে জাল। ইন্টারনেটের মধ্যে ওয়েব সিস্টেম হচ্ছে একটা প্রসেস সিস্টেম অথবা একটা প্রোগ্রাম, যেটার মাধ্যমে আপনি কি করেন, বিভিন্ন ধরনের আহ, ধরেন আপনি মেইল পাঠাচ্ছেন, আপনি কোনো ওয়েবসাইট চালাচ্ছেন, আপনি ওয়েবে কোনো ভিডিও দেখতেছেন, বা কোনো কিছু আপলোড ডাউনলোড করতেছেন, এই ধরনের কাজগুলো সাধারণত যে সিস্টেমের মাধ্যমে করা হয় তাকে বলা হয় ওয়েব। তাহলে এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আমি যদি এটাকে লিখি ডাব্লিউ, এটা আমরা কিন্তু প্রায় দেখি, দেখেন উপরে www.google.com এরকম লেখা আছে। তো এই www বলতে কি বোঝায়? এটা মিন করা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটার মানে হচ্ছে এটা একটা সিস্টেমের নাম। এই সিস্টেমটাকে W3 বলা হয়। এর মানে হচ্ছে এই সিস্টেমের মাধ্যমে আপনাকে ওয়েবসাইট দেখানো হয়, বা এই সিস্টেমের মাধ্যমে আপনি একটা ইমেল পাঠাইতে পারেন। তো এই সিস্টেমের কাজ হচ্ছে কি, ওয়েবসাইট মানে আপনি যেমন এখন যদি আমি বলি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট লিখবেন MS ওয়ার্ডে, ডকুমেন্ট ফাইলে, এবং সেটাকে সেভ করে আমাকে জিপ করে পাঠাই দিবেন, তাহলে আমাকেও একটা এরকম MS ওয়ার্ডে সফটওয়্যার লাগবে। সফটওয়্যার আমি আপনার ওটা ওপেন করতে, তারপর আপনি আমাকে যে পাঠাইলেন ওই সফটওয়্যারটা দিয়ে ওপেন করলে আমি ওটা দেখতে পাবো, ফন্ট লাগবে, আপনি একটা সুন্দর করে ডিজাইন করে একটা, ধরেন আমাকে একটা ছবি পাঠাইছেন, এই ছবি দেখার জন্য তো আমাকে একটা ইমেজের সফটওয়্যার লাগবে, তাই না? তো এরকম এই যে সফটওয়্যার লাগতেছে, এই সফটওয়্যার গুলা আপনি আপনার পিসিতে একরকম, আমার পিসিতে আরেক রকম, তাহলে তো হবে না, সবাইকে একই রকম টাইপস অফ সফটওয়্যার লাগবে। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটা করে যে একটা কমন গ্রাউন্ড তৈরি করে দিচ্ছে, যেখানে যত ধরনের ওয়েবসাইটের আদান প্রদান বা আপনি যা দেখতে চান সেটা দেখতে দিবে তাকে। তো আপনার নিয়মটা কি, আপনি শুরুতেই বলে দিবেন কি www.google.com, এই একটা নাম দিয়ে সার্চ করবেন, ও আপনাকে একটা ওয়েবসাইটের ডিজাইন দেখাই দিবে, অনেকটা এরকম। তো এইটা হচ্ছে মূলত ইন্টারনেট আর ওয়েব সিস্টেম। তো ইন্টারনেটের এখানে একটা বেসিক ধারণা দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি অলরেডি এটা দেখাও দিচ্ছি আপনাদেরকে। তো ইন্টারনেটে আসলে মূলত দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ওয়্যার্ড মানে আপনি তারের কানেকশন দেখবেন, হ্যাঁ, আপনার বাসায় দেখবেন যে একটা তার দেওয়া আছে, সাদা রঙের কেবল বলা হচ্ছে। এই কেবল দুই রকমের হইতে পারে, একটা হচ্ছে সাদা রঙের কেবল, জাস্ট আপনি তারে দিয়ে কানেক্ট করে দিছেন, এটা কেবল ইন্টারনেট সার্ভিস বলা হচ্ছে, এটা তামার তার, হ্যাঁ, এটাকে বলে কোএক্সিয়াল কেবল, পেঁচানো থাকে তামার তারের মতো। আর আরেকটা হচ্ছে দেখবেন আপনারা হয়তো বা যারা ইন্টারনেট ইউজ করেন ফাস্টার প্রসেসিং এর জন্য অপটিক্যাল ফাইবারের কানেকশন নেন, অনেকে হয়তো বা নিচ্ছেন, আমি নট শিওর। অপটিক্যাল ফাইবার বা অনু ইউজ করেন, অনু ইউজ করে, এটা একটা বাংলাদেশের ভাষা, যে আপনি অনু ইউজ করতেছেন, একটা ডিভাইস সাদা রঙের থাকে। তো ওইটার মধ্যে আপনি তারটা অ্যাড করে দেন, আর একটা হলুদ রঙের চিকন তার আছে, এই তারটাকে বলা হয় অপটিক্যাল ফাইবার। সো এই যে অপটিক্যাল ফাইবার যেটা, এটা যদি আপনি দেখেন, এটা অনেক চিকন একটা তার থাকে, হলুদ রঙের তার, এই যে এরকম, এই জিনিসগুলো, এটা হচ্ছে মূলত ওই আপনার অনু সামথিং, অনু যেটা আছে, এই যে এইটাতে কানেক্ট করা হয়, এই যে এটা এরকম ছোট একটা সাদা বক্স থাকে, এবং এটার সাথে আপনি একটা হলুদ রঙের তার অ্যাড করে নেন। তো এই যে তারটা দেখতেছেন, এই তারটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের তার। এই তারটা অপটিক্যাল ফাইবার এই কারণে বলা হয় যে এই তারটা মূলত কাচের, ভিতরে কাচের দিয়ে তৈরি, এটাতে আলো নিঃসরণ হয়, আর এটা তামার তারের ভিতরে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়। তো এটা যেহেতু আলো দিয়ে তৈরি, তার মানে ইন্টারাপশন হয় না, ফলে ডাটা কখনো লস হয় না আর কি, অনেকটা এরকম বিষয়টা। তো অপটিক্যাল ফাইবার দিয়ে পুরোটা দেয় না, শুধু এতটুকু অংশ দেয় আর কি। তো এইটাকে বলা ওয়্যার্ড কানেকশন, তারের মাধ্যমে কানেকশন। আর এটা হচ্ছে ওয়্যারলেস, ওয়্যারলেসের ভিতরে আপনি ওয়াইফাই ইউজ করেন রেগুলার, এটা তো সবচেয়ে পরিচিত। তো ওয়াইফাই এর কয়েকটা বিষয় আপনাদের জেনে রাখা ভালো, যেমন ওয়াইফাই জিনিসটা হচ্ছে আপনার ওয়্যারলেস ফিডিলিটি বলা হয়, মানে এটা একটা রেঞ্জের মধ্যে আপনাকে দিবে। তো ওয়াইফাই জিনিসটা যেহেতু বললাম, আমরা ওয়াইফাই সম্পর্কে একটু জানার চেষ্টা করি, ধরুন ওয়াইফাই লিখি। ওয়াইফাই কিছু জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ওয়াইফাই আমি একটা কনফিগারেশন দেখি, যে কোনো একটা ওয়াইফাই কনফিগারেশন, রাউটার, একটা রাউটারের নাম দিই,
দেখেন এটা আমরা হয়তো বা টিপি লিঙ্ক বা এরকম কোনো রাউটারের নাম জানি, কিন্তু একটা যে কোনো একটা এখানে দেখবেন যে ওয়াইফাই দেখতে এরকম হয়, চারটা, ছয়টা, দশটা অ্যান্টেনা থাকে, অনেকগুলি, চারটা, তিনটা অ্যান্টেনা থাকে। তো বিষয়টা হচ্ছে অ্যান্টেনা কোনো ম্যাটার না। হ্যাঁ, অ্যান্টেনা হচ্ছে আপনার যত গুলি থাকুক না কেন, আপনার যদি বাসায় অনেকগুলো আপনার ওয়াল থাকে, আপনার ওয়াল হচ্ছে ধরুন 10টা, আর আপনি অ্যান্টেনা দিয়েছেন 20টা, 20টা অ্যান্টেনা দিয়ে কোনো লাভ নেই, কারণ আপনার ওয়ালই তো 10টা। আপনার ওয়াল তো অনেকগুলি ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে দেখা যাবে যে মানে ওয়াইফাই রাউটারের যে সিগন্যাল, সিগন্যাল ইন ওয়াল আপনি যদি দেখেন, তাহলে আপনি যদি একটা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আহ, সে তো আপনাকে অনেকগুলো বাধা ভেদ করে আপনার কাছে আসবে, তাই না? তো দেখা গেছে যে আপনি যদি এটা ওয়াইফাই প্লেস করেন, এই ছবিটা আমরা যদি দেখি, ধরেন আপনি চাচ্ছেন, আপনি এরকম একটা বাসায় থাকেন যেখানে একটা, দুইটা, তিনটা, চারটা ওয়াল আছে, ভিতরে অনেকগুলো ওয়াল আছে। এখন আপনি এই যে হলো লাল রং দেখতেছেন, এখানে একটা ওয়াইফাই আছে, তাহলে এই ওয়াইফাই এর সিগন্যালটা এদিকে পাস হইতেছে, এদিকে পাস হইতেছে, তাহলে এদিকে যখন পাস হবে তখন তো তার অবশ্যই ওয়ালের কারণে তো বাধাগ্রস্ত হবে, তার মানে তো নেটওয়ার্ক সিস্টেম তো দুর্বল হয়ে যাবে। কিন্তু এই যে সেন্ট্রালি যে রাখছেন, এই সেন্ট্রালি রাখার কারণে যেটা হচ্ছে, দুই পাশে সমান হারে গোল আকারে সিগন্যাল পাস করে বলে আপনার মানে রাউটারটা অনেক স্ট্রেংথ, মানে অনেক ভালো অ্যাক্সেস করা যায়। কিন্তু ওয়াইফাই রাউটার যে কোনায় দিয়ে রাখেন, তাহলে ওই বাইরের দিকে চলে যাবে, ওটা আপনার কোনো লাভ হবে না, বাইরের লোকেরা এটা ইউজ করতে পারবে। তো এই জন্য ওয়াইফাই রাউটারের একটা বিষয় আছে যে আপনি ওয়াইফাই রাউটারটা কোথায় সেট করলে সেটা পুরো ঘরটা মানে একদম ঘরের সেন্ট্রাল সেট করবেন, এবং যতগুলো দেয়াল আছে সবগুলো দেয়ালে আসলে কাভারেজ এটা দিতে পারে কিনা। তো এখানে বিষয়টা হচ্ছে কি, যে আপনি যতগুলো অ্যান্টেনা নেন না কেন, অ্যান্টেনা অনেক ভালো হইলেও কোনো লাভ নাই। মূল বিষয়টা হচ্ছে আপনি ওয়াইফাইটাকে কোথায় সেট করছেন সেটা। সেকেন্ড হচ্ছে এটার একটা প্রসেসিং একটা পাওয়ার আছে, যেমন এটাকে বলে ডেসিবল পাওয়ার। সো ওয়াইফাই ডিসেবল পাওয়ারটা বলতে বোঝায় যে আপনি যখন একটা ওয়াইফাই দেখবেন, তখন দেখবেন যে একটা ওয়াইফাই সিগন্যাল, একটা ইসের পিছনে লেখা আছে ডিবিএম, একটা কথা লেখা আছে ওয়াইফাই রাউটারের পিছনে। তো এই ডিবিএম এর একটা মান আছে, যেমন ওয়াইফাই সিগন্যাল স্ট্রেংথ ফলস বিটুইন 50 থেকে 67-র মধ্যে। এটা হচ্ছে এই যে 50 ডেসিবল থেকে যদি আপনি 67 ডেসিবলের মধ্যে থাকে, তাহলে এটা ভালো একটা স্ট্রেংথ কানেকশন সে প্রোভাইড করে। তার মানে এই ডেসিবল ওয়ার্ডটা আপনি খেয়াল রাখবেন যে আপনার ওয়াইফাই এর পিছনে কত দেওয়া আছে। তো যদি বলা হয় এরকম যে দ্য ক্লোজার দ্য ডিবিএম ভ্যালু টু জিরো দ্য স্ট্রঙ্গার দ্য সিগন্যাল, তার মানে হচ্ছে যত জিরোর কাছাকাছি হবে তত সিগন্যালটা স্ট্রং হবে। তার মানে হচ্ছে এটা জিরোর কাছাকাছি হইতে হবে উইক সিগন্যাল। যদি 70-এর যেতে বিলো হয়, কম হয়, তাহলে উইক সিগন্যাল, তাহলে এটা কানেকশন ইস্যুতে চলে যায়। তো এই এই সিগন্যালের এই পার্টটা এগুলো অনেক সময় দেখে নিতে হয় আপনার ওয়াইফাই কানেকশন রাউটারের ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে। তো ওয়াইফাই একটা পার্ট গেল। আমরা এরপরে মোবাইল ব্রডব্যান্ড আপনারা তো সিম কানেকশনের মাধ্যমে দেখেন, তো মোবাইল ব্রডব্যান্ডের বিষয়টা কিছুই না। মোবাইল ব্রডব্যান্ড যদি দেখি, এটা হচ্ছে মূলত আপনি যে সিম কানেকশন দেন না, সিম কানেকশনটা আপনার যে যেমন এই যে এটা আমরা খুব ভালোভাবে দেখতে পারি যে এই ছবিটা, এখানে দেখবেন যে আপনার কাছে একটা মোবাইল আছে, এই মোবাইলের মধ্যে কিন্তু ছোট্ট একটা নেটওয়ার্ক যন্ত্র আছে, সেটা রেগুলার সার্চ করতে থাকে আপনার মোবাইলে কোনো কল আসে কিনা, নেটওয়ার্ক আছে কিনা, কল আসে কিনা, নেটওয়ার্ক আছে কিনা, এভাবে কন্টিনিউয়াসলি আপনি মানে সার্চ করতে থাকে। এটা আমি জাস্ট একদম মেটাফরিক্যালি বললাম। তো আপনার মোবাইল কিন্তু সবসময় অন থাকে। যখনই কেউ একজন আপনার মোবাইলে কল দেয় কোনো একটা মোবাইল নাম্বারে, কোনো একটা অপারেটরে, ওই নাম্বারটা যে আপনার এলাকায় আছে সে কোনো না কোনো ভাবে এই সিগন্যাল রাউটার দিয়ে ধরতে পারে এবং পাস করে আপনার মোবাইলে পাঠায় দেয় যে এটা হচ্ছে ইউনিক নাম্বার, আপনার কাছে কলটা আসবে, আর কোনো জায়গায় কলটা যাবে না। এই জন্য আপনাকে একটা মোবাইল নাম্বার দেওয়া হয়। এই যে সিগন্যালটা যে রেগুলার সে চেক করতেছে, তার মানে সারাক্ষণ মোবাইলটাকে কিন্তু অন রাখতে হইতেছে। এই জন্য কিন্তু মোবাইলে কিছুক্ষণ পর পর ব্যাটারি কমে যায়, মানে দেখেন যে মোবাইল রেখে দিলে ব্যাটারি কমে গেছে একটু একটু করে। তো এই যে যে সিগন্যালটা পাস করতেছে, এই সিগন্যালটা পাস করার মাধ্যমে আপনাকে কি করতেছে, সুন্দরভাবে ইন্টারনেটে কানেকশন দিয়ে দিচ্ছে, যে আপনি কথাও বলেন ভয়েস, এর সাথে আপনি ইমেজ, অডিও, ভিডিও অনেক কিছু সেন্ড করতে পারবেন, সমস্যা নেই। তো এইটাই হচ্ছে মূলত মোবাইল ব্রডব্যান্ডের একটা বেসিক টেকনিক্যাল। ফিক্সড ওয়্যারলেস বলতে একটা জিনিস আছে, যে আপনি একটা ডিশ শেপ অ্যান্টেনা থাকে, এটা আপনারা দেখেন ফিক্সড ওয়্যারলেস। তো ফিক্সড ওয়্যারলেস আপনার এটা সাধারণত ডিশ অ্যান্টেনা কাজে লাগে। যেমন আপনারা এই ছবিটা দেখেন, এই যে এখানে আপনি টিভি দেখতে চান বা কোনো একটা ছোট্ট একটা ডিশ অ্যান্টেনার মতো অ্যাড করে নিচ্ছেন, এই যে আপনারা হয়তো বা আকাশ বা সামথিং কিছু একটা হয়তো বা চালান, যদি কখনো দেখেন ডিশের লাইন যখন চালান, তখন তো ছোট্ট একটা বক্স এর মতো থাকে। এই বক্সটা আপনি আপনার নিজের বাসার ছাদে অ্যাড করে রাখবেন।
তো এ আবার সেই সিগন্যালটাকে স্যাটেলাইটের মাধ্যমে কানেক্ট করে এবং আপনাকে এই অ্যান্টেনা, এই যে অ্যান্টেনাটা দেখতেছেন এই অ্যান্টেনাটা হচ্ছে ফিক্স অ্যান্টেনা, ওয়্যারলেস অ্যান্টেনা। ওর কাজ হচ্ছে অনেক দূরের সিগন্যালটাকে ক্যাপচার করা। অনেকটা এটা অনেক আগে অনেকগুলো বাসায় থাকতো আর কি, ডিশ লাইন দেখার জন্য। আর স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস এটা হচ্ছে আকাশ কমিউনিকেশন, যেটা আপনারা এখন বর্তমান বাংলাদেশে আছে সেটা হাই স্পিড ইন্টারনেট কানেকশন দেয়। এইটা আমরা সাধারণত ইউজ করি না এখন, মানে এটা অ্যাকচুয়ালি সব এইটার মাধ্যমেই চলে, কিন্তু আমরা এখন প্র্যাকটিক্যালি বাসায় ইউজ করি না এটা, বাসায় বাইরে আমরা হয়তো বা তার নিয়ে ইউজ করি আর কি। তো এই হচ্ছে কানেকশন, এগুলো আমরা বিভিন্ন ধরনের কানেকশন আমি আপনাদেরকে দেখাইলাম। আর একটা জিনিস আমরা দেখতে পারি সেটা হচ্ছে যে এই যে আমরা যে ইন্টারনেট যখন চালাই তখন এই ইন্টারনেটটা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে আসে। যেমন আপনি কিন্তু একটা জায়গা থেকে ইন্টারনেটটা কিনেন, একটা আপনাকে সার্ভিস প্রোভাইডার বলা হয়, এসপি বলা হয়, সার্ভিস প্রোভাইডার। তাদের কাছে আপনি 600 টাকা, 800 টাকা, 1000 টাকা দিয়ে একটা প্যাকেজ ইন্টারনেট কিনেন। তো তারা যেটা করে আপনাকে ইন্টারনেট কানেকশনটা দিয়ে দেয়, এবং তারা আরেক জায়গায় সেন্ট্রাল একটা আইএসপি থাকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থাকে, তাদের কাছ থেকে আবার কিছু মানে একটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা দিয়ে তারা আবার তাদের কাছ থেকে কিছু কানেকশন কিনে আনে। এইভাবে করে অনেক বিগার একটা জায়গায় ইন্টার কানেক্টেড থাকে। তো ইন্টার কানেকশনটা আমি আপনাদেরকে দেখাই অনেকটা এরকম জিনিসটা। এই দেখেন, অনেকটা এরকম থাকে যে আপনার বাসায় একটা ইন্টারনেট কানেকশন আছে, আপনার বাসায় একটা মডেম অথবা রাউটার আছে। এই রাউটারটা একটা বড় হয়তোবা সার্ভার অথবা সেন্ট্রাল সিস্টেম আছে যেখানে 500-600-র মতো ইন্টারনেট কানেকশন সে সার্ভিস দিতে পারে। সেটা চলে যায় সেন্ট্রাল কেবল সিস্টেম, সেটা হচ্ছে হয়তোবা কোনো একটা দেশের মধ্যে রাখা আছে অপারেটর আইএসপি, বিগার আইএসপি, একটা কোম্পানি রাখা আছে। ও এর মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় কানেকশন হয়, সবাই ডাটা এক্সচেঞ্জ করে, বিভিন্ন জায়গায় ওয়েবসাইট আপনি দেখতে পান। ধরেন আপনি ফেসবুক দেখবেন, তাহলে ফেসবুকের সার্ভারে চলে যায়, ফেসবুকটা কল করে নিয়ে আপনার বাসায় চলে আসে, ব্যাস। তার মানে আপনি facebook.com এন্ট্রি দেন, রেজাল্টটা দেখায় দেয়। এটা হচ্ছে মূলত খুব দ্রুত ফাস্ট প্রসেসিং এর জন্য করে। তো এই যে যে আমরা ইন্টারনেটটা চালাইলাম এতক্ষণ ধরে, যে ইন্টারনেটটা গেল আসলো, হ্যাঁ, তো এইটার একটা ক্যালকুলেশন আছে। যেমন আপনি ধরেন প্রতিদিন যদি দৌড়ান তাহলে কি আপনার নিশ্চয়ই ক্যালোরি বার্ন হয়, কত কিলোমিটার হাঁটছেন, কতগুলি স্টেপ ফালাইছেন, একটা ক্যালকুলেশন আছে না? তো এই ক্যালকুলেশনটাও আপনার ইন্টারনেট যখন চালাচ্ছেন তখন ক্যালকুলেশন হয়। তো এই জিনিসটাকে তারা ব্যান্ডউইথ বলে, মানে আপনি কতটুকু ব্যান্ডউইথ খরচ করছেন আপনার টোটাল এই ইন্টার লাইফে, বা আপনি কতক্ষণ ধরে কাজ করছেন সেটা। তো এই ব্যান্ডউইথটা আপনি যদি 10 পা হাঁটেন তাহলে বলবে যে কত স্টেপ হাঁটছেন। আপনি যদি অনেকক্ষণ দৌড়ানোর পরে বলেন তাহলে 10 ক্যালোরি বার্ন হয়েছে, কিলোরি। তো এরকম এটাকে বলা হচ্ছে বাইট, মেগাবাইট, গিগাবাইট। তো এটা সাধারণত মেগাবাইট গিগাবাইট, এটাকে ব্যান্ডউইথ বলা হচ্ছে। তো আমি একটা এভারেজ একটা ক্যালকুলেশন দেখাই। ধরেন আপনার আমরা আমরা নর্মালি একটা যদি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, শুধু লেখা, ধরেন আপনি ফেসবুকে একটা লেখা লিখছেন, একটা ছোট গল্প লিখছেন, এরকম যদি 100টা পোস্ট আপনি করেন 30-40 লাইনের, তখন তারপরে তার সাইজ হবে 25 মেগাবাইট। তাহলে এখানে একটা আমার আইডিয়া পাবেন যে আপনি আসলে কতক্ষণ কি চালাইলে কি পরিমাণ ডাটা যাইতে পারে। যেমন ধরেন আপনি যদি, এই যে আমরা যেমন এখন কথা বলতেছি না, জুমে কথা বলতেছি, তো এইটা হচ্ছে ধরেন আমি জুমে যে কথা বলতেছি উইথ ভিডিও, আমি কিন্তু আপনাকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতেছি। তাহলে ভিডিও সহকারে যদি আমি আপনার সাথে কথা বলি কোন একটা ভিও আইপি তে, ভয়েস ওভার আইপি, তাহলে 1 ঘন্টা যদি আপনার ক্লাস নেই তাহলে মোটামুটি, যেহেতু ভিডিও দেখাচ্ছি কথা বলতেছি ইন্টারাকশন সেশন, তাহলে ন্যূনতম 5 থেকে 7 জিবি কিন্তু একদিনই শেষ হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। তাহলে এইটা আপনি বুঝতেছেন যে ইন্টারনেট কত দ্রুত মানে আপনাকে ডাটাগুলিকে পাস করে শেষ করে। তো এটা কিন্তু আনলিমিটেড, এটা কিন্তু এমন না যে ইন্টারনেট খরচ হয়ে শেষ হয়ে যাচ্ছে, এটা তেলের মতো না যে আপনি তেল উঠাই ফেলছেন, খরচ করে ফেলছেন, বায়বীয় হয়ে গেছে, শেষ। এটা আনলিমিটেড চলতে থাকবে, শুধু এটা আপনাকে কাউন্ট বুঝাইতেছে যে আপনি কি পরিমাণ খরচ করছেন। এই খরচ করা মানে শেষ হয়ে যাওয়া না। তো এই জন্য আমরা অনেক সময় দেখেন, আমরা জানি যে অনেক কোম্পানি ডাটা আপনাকে কিনে 30 দিনের মেয়াদ দেয়, আবার নিয়ে চলে যায়, আপনি ইউজ করতে না পারলেও কোনো কিছু করার থাকে না। তো এটা হচ্ছে একটা অনৈতিক বিষয়, কারণ আপনার ডাটা আপনার নিজের, এটা তো আপনার নিজে 100 বছর ধরে ইউজ করতে পারবেন, বাট সে আপনাকে 30 দিন দিচ্ছে, তো এটা তো ওদের লাভ আর কি। আহ এটা হচ্ছে মূলত একটা ক্যালকুলেশন আমি আপনাদেরকে দেখাইলাম বোঝার জন্য। আমরা একটু নিচে যাই দেখি আর কি কি আপনার দেখানো যেতে পারে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আইপি4। এটা একটু জেনে রাখা ভালো, এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, হ্যাঁ। এই যে আইপি6, আইপি4, এই জিনিসগুলো আপনারা রিয়েল ওয়ার্ল্ডে মানে ফেস করবেন অনেক ধরনের। আপনাদের ইন্টারনেট কানেকশন যখন দিয়ে গেছে তখন আপনারা দেখবেন যে তারা একটা প্যানেল ওপেন করে আপনাকে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে। তো আমি এটা দেখাই, আপনারা হয়তো বা স্ক্রিন শেয়ার দিতেছে, এই দেখেন। তো এখানে আপনারা নেটওয়ার্ক কানেকশনে গেলাম, নেটওয়ার্ক কানেকশনে গিয়ে যেহেতু আইপি অ্যাড্রেস, তো ইথারনেটে গেলাম, ইথারনেটে গিয়ে আমার এখানে আইপি অ্যাড্রেস আছে।
ক্লিক করলাম, আমি একদম নিচের দিকে দেখি আইপি অ্যাড্রেসটা কত। এই দেখেন, এই হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এটা আমি যদি পাবলিকলি দেখাইছি এটা উচিত না, বাট আপনাদের দেখানোর স্বার্থে মানে এডুকেশনাল পারপাসে দেখাইতেছি। তো দেখেন এখানে আইপি 4 অ্যাড্রেসটা দেওয়া আছে। ওকে, এই যে আইপি 4 অ্যাড্রেস, তার মানে হচ্ছে এইটা একটা ইউনিক অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা আমার কোম্পানি থেকে আমাকে দেখাই দিয়ে দিছে। ফলে আমি এইটা দিয়ে আহ, মানে এটা একটা মোবাইল ফোনের মতো, অনেকটা মোবাইল ফোনের কানেকশনের মতো। আপনাকে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে, আপনার ওই মোবাইল নাম্বারে কল করলে আপনার কাছেই যাবে। সো এই আইপি অ্যাড্রেসটা কাইন্ডস অফ আমার কাছে আমার মোবাইল নাম্বারের মতো, যে এটা একটা ইউনিক নাম্বার এবং এই নাম্বার দিয়ে শুধুমাত্র আমাকেই আইডেন্টিফাই করা যাবে। এই যে যে আইডেন্টিফাই করা যাবে, এর মানে হচ্ছে যেই কোম্পানি আপনাকে এই কানেকশনটা দিছে, অ্যাকচুয়ালি তারা তো সার্ভিস প্রোভাইডার, তাদের একটা কন্ট্রোল থাকে আপনার এই যে আপনাকে হয়তোবা আপনি বললেন আমাকে আজকে স্পিড বাড়াই দেন, সে বাড়াই দিতে পারবে, ব্লক করে দিতে পারবে আপনাকে, হ্যাঁ, স্পিড কন্ট্রোল কেটে দিতে পারবে। তার মানে কি? তার মানে তার হাতে একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে আপনি আপনাকে যে সার্ভিস দিতেছেন সে সব কন্ট্রোল করতে পারতেছেন। দ্যাট মিনস আপনি কোথায় কি করেন, মানে আপনি কোন ওয়েবসাইটে যান, আপনি কোন লিঙ্কে ক্লিক করলেন, সব কিছু তার কাছে সেভ থাকে। আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কোনো একটা লিঙ্কে ক্লিক করে দেখা শুরু করেন, সে বুঝতে পারবে যে আপনি এই ওয়েবসাইটে গেছেন, অ্যাটলিস্ট এইটুকু ধরতে পারবে সে। তো এই জন্য আইপি অ্যাড্রেস হচ্ছে আপনার ইন্টারনেটের মোবাইল নাম্বারের মতো কাইন্ডস। আর আইপি অ্যাড্রেস ছাড়াও আরো একটা জিনিস আছে, সেটাকে বলা হয় ইউআরএল। আমি ইউআরএলটাকে একটু বুঝাই দিই আপনাদের। ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো ইউআরএল আমরা অহরহ দেখি, হ্যাঁ? তো ইউআরএলটা আমরা একটু ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি। এই দেখেন, আপনারা তো দেখেনি এরকম টাইপের, যেমন http://www.example.com/ এরকম। তো আমি যদি এখানে লিখি www.facebook.com/ ধরেন প্রোফাইল, হ্যাঁ, এইটা একজনের প্রোফাইল, এইটা হচ্ছে প্রোফাইল মনে করেন। তার মানে কি বুঝাইতেছে? www একটা সিস্টেম, ওই সিস্টেম দিয়ে সে facebook.com, এই যে facebook.com, এটা একটা ডোমেইন নেম, এটাকে ডোমেইন নেম বলা হয়। মানে আপনি যত জায়গায় ওয়েবসাইট অ্যাক্সেস করতে চান, এটা একটা নাম দরকার আপনার, ইউনিক নাম, যে নামে সারা পৃথিবীতে একটাই মাত্র জিনিস আছে, সেটা হচ্ছে ডোমেইন নেম বলা হয়। তো এই ডোমেইন নেমটা পুরোটা, এই যে এখান থেকে শুরু করে .com পর্যন্ত, আর এরপরে যা আছে সেটা এক্সটেনশন মানে লিঙ্ক, আলাদা কাজ। মানে পেজের লিঙ্ক বা পাথ লিঙ্ক এরকম বিষয়টা। এই যে facebook.com, google.com, এগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি facebook google.com না। হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হবে। আমি একটু আগে আপনাদেরকে বলছি ইন্টারনেটের মোবাইল নাম্বারের মতো কাজ করে কি আইপি অ্যাড্রেস। তো আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, ধরেন যেহেতু এইখানে লেখা আছে, আমি দেখি এখানে হয় কিনা। এইটা দেখতেছেন, এই যে 74, 125, 224, 72, এটা আমি ট্রাই করে দেখি এটা কি হয়। দেখেন, 74.125.224, 72, 224.72, এটা দিলাম, হ্যাঁ, এন্টার দিলাম। তো এইটা একটা আইপি অ্যাড্রেস। এখন এই আইপি অ্যাড্রেসে যদি কোনো একটা ওয়েবসাইট থাকে সে দেখাবে, যদি না থাকে দেখাবে না। তাহলে আমি একটা জিনিস যেহেতু এখানে পাচ্ছি না, তাহলে আমি আরেকটা কাজ করি। ধরা যাক আমি উইকিপিডিয়া আইপি অ্যাড্রেস লিখে সার্চ দিই, হ্যাঁ? উইকিপিডিয়ার কোনো আইপি অ্যাড্রেস আছে কিনা আহ, দেখি এটা, এইটা দেখি কাজ করে কিনা, হ্যাঁ। যদি এটা কাজ করে তো ভালো, দিলাম। না, এটা কাজ করে না। আর একটু দিয়ে দেখি। না, এটা কাজ করে, তাহলে আমি উইকিপিডিয়া পারবো না। গুগল দেখি, গুগল আইপি অ্যাড্রেস। ওকে, গুগল আইপি অ্যাড্রেস দেখি আছে কিনা। এটা একটু খুঁজে পাওয়াটা টাফ। আচ্ছা, এটা দেখি এটা হয় কিনা। 72.70। আচ্ছা, এটা হচ্ছে না। আচ্ছা দেখি আমি,
এটা পরে আপনাদেরকে বের করে দেখাবো, যেহেতু কোনোটা কাজ করতেছে না। সো যেটা আমি বলতেছিলাম অ্যাকচুয়ালি মনে হয় ওনারা বন্ধ, এটা অফ করা আছে। IP4 এর ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যে আইপি অ্যাড্রেসটা দেখতেছি, মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কোন একটা ওয়েবসাইটের নাম অ্যাকচুয়ালি। এখন আমি আপনাকে এরকম যদি ওয়েবসাইটের নাম বলি যে 74 125 224 88, তো আপনি কিন্তু মনে রাখতে পারবেন না। এটা মোবাইল নাম্বার কিন্তু সবাই মনে রাখতে পারে না সবার। 30 40টা ওয়েবসাইটের নাম যদি এরকম থাকে আপনি মনে রাখতে পারবেন না। এই জন্য এই নাম্বারগুলিকে কনভার্ট করে একটা নাম দেওয়া হয়, এই নামটাকে বলা হচ্ছে ডোমেইন। তো এই ডোমেইনটা মনে রাখাটা সহজ, আপনি শুধু বানানটা মনে রাখলে হলো। তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসই একটা ডোমেইনের আন্ডারে থাকে আর কি, আইপি অ্যাড্রেস। এবং এই ডোমেইন গুলো একটা টপ লেভেল ডোমেইনে থাকে, এটাকে বলে কম, ইডু, ডট গভ। এগুলি বুঝতে হবে যে আপনি কম মানে কমার্শিয়াল বোঝায়, কোম্পানি বোঝায়। ইডু মানে এডুকেশনাল, গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট এজেন্সি, মিলিটারি অর্গানাইজেশনস। তাহলে আপনি ওয়েবসাইটের দিকে তাকাই বুঝতে পারবেন এটা কোন ধরনের ওয়েবসাইট অ্যাকচুয়ালি। তো এখানে এই যে এখানে দেখাইছে, আমি একটু আগে যেটা বললাম, যেহেতু এই ওয়েবসাইটের এই পার্টটা কাজ করতেছে না অ্যাকচুয়ালি, বন্ধ করা আছে। তো মূল বিষয়টা হচ্ছে যে আপনি ব্রাউজারে যান, আপনি এই আইপি অ্যাড্রেসটাই লিখেন, এন্টার দেন, দেখবেন গুগল ওপেন হবে। ডিএনএস সার্ভারের কাজ কি, এই নাম্বারটাকে সে নামে কনভার্ট করে। এই হলো কাজ, এতটুকুই। তার মানে প্রতিটা ইউআরএল অথবা ডোমেন নেম হচ্ছে এক একটা আইপি অ্যাড্রেস। সো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সম্পর্কে আমি আপনাদেরকে কিছুটা আইডিয়া দিছি। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে হচ্ছে একটা কালেকশন অফ ডকুমেন্টস, অনেক ধরনের সিস্টেম, প্রসেস, কোডিং, ডকুমেন্ট এগুলোর মধ্যে জমা আছে। এটা কোনো একজন ব্যক্তির সম্পত্তি না, এটা হচ্ছে সবাই মিলে। যেমন আমরা যখন বলি না যে সবাই মিলে একটা দেশ, এখন দেশ বলতে কি বোঝায় আসলে? দেশ একটা বাউন্ডারি, আর কিছুই না। বাউন্ডারি ভেঙে গেলে দেশও ভেঙে গেছে, শেষ। আরেক জায়গায় কানেক্ট হয়ে গেলে ওটা একটা দেশ হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু দেশ মানে বোঝায় মানুষ। মানুষ যখন এক জায়গায় থাকে ওইটা তখন দেশ হয়ে গেছে। তো এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে সবাই মিলে যখন বিভিন্ন ওয়েব ডকুমেন্ট গুলো এক জায়গায় রাখা হয়, সেইগুলোকে ছবি থাকে, ভিডিও থাকে, লেখা থাকে, অডিও থাকে, এই সব কিছু কালেকশনকে বলা হচ্ছে ওয়েব। তো এই ওয়েবে যেই জিনিসটা প্রাথমিক থাকে সেটাকে বলা ওয়েব পেজ। এবং ওয়েব পেজ আপনারা কিন্তু দেখেন, এটাকে ওয়েব পেজ বলা হচ্ছে। এটা একটা ওয়েব পেজ। যে কোনো একটা কোম্পানিতে যান, একটা কোম্পানিতে একটা হয়তো বা কোনো একটা ওয়েবসাইট ওপেন করেন, ওয়েবসাইটে একটা লিঙ্ক আছে, আপনি সরাসরি পেজ ওপেন করলেন, এটা হচ্ছে ওয়েব পেজ। এখন ওয়েব পেজ দেখতে কিরকম, এই যে দেখতে কিরকম অ্যাকচুয়ালি আমি যদি এটাকে দেখাই কন্ট্রোল ইউ দিয়ে, তাহলে আপনি দেখবেন অনেক কোডিং, হাজার হাজার লাইনের কোডিং আছে এখানে। এই যে কোডিংটা দেখতেছেন না, এই কোডিংটা হচ্ছে ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কোডিং। এটাকে এই ব্রাউজারটা কনভার্ট করে আপনাকে ডিজাইন দেখায়। এই হচ্ছে ওয়েব পেজের কাজ। এখানে একটা দেখেন ছবি আছে, লিংক আছে, কিছু লিখতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখানে ইমেজ আছে, ক্লিক করতে পারবেন, লিংক, মেনু, সবকিছুই আছে। এটাকে ওয়েব পেজ বলা হচ্ছে। এবং এই ওয়েব পেজ, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি যদি উইকিপিডিয়া যাই, এই যে এখানে উইকিপিডিয়াতে গেলাম, এই উইকিপিডিয়া এটার মধ্যে অনেকগুলো ছোট ছোট লিঙ্ক দেখবেন আপনি, এটা কিন্তু ওয়েবসাইট। এই ইংলিশে ক্লিক করলাম, একটা পেজ ওপেন হইলো। আমি এটাতে ক্লিক করলাম, এটা সম্পর্কে একটা আর্টিকেল ওপেন হবে, হ্যাঁ। আর্টিকেলের মধ্যে আমি হয়তো বা কোনো একটা জিনিস ভিউ হিস্টোরি দিলাম, এটার হিস্টোরিক্যাল ইনফরমেশন গুলি দেখাবো। এই যে একটার পর একটা লিঙ্কে ক্লিক করতেছি, যাচ্ছি, আসতেছি, ব্যাক করতেছি, হ্যাঁ। এই জন্য এই জিনিসগুলোকে, পুরো এই সিস্টেমটাকে বলা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে এই সেম, আপনি কন্ট্রোল ইউ দিবেন, আপনি ওয়েবসাইটের বেসিক কোডিং গুলো দেখতে পাবেন, হ্যাঁ, যে আসলে ওয়েবসাইটটা কিভাবে বানানো হয়েছে। তো একটা হচ্ছে ওয়েব পেজ দেখলাম, ওয়েবসাইট দেখলাম, আর একটা হচ্ছে ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার বলতে বোঝায় যেখানে আপনার এই মানে ওয়েব ইনফরমেশন গুলো রাখা আছে আর কি। আপনি এই যেমন ফেসবুক, ফেসবুক কোন একটা জায়গায় তো রাখা আছে। তো আমরা একটু দেখি ব্যাপারটা। আমি সিম্পল একটা দেখি কোনো পাই কিনা ফেসবুক ওয়েব সার্ভারে। ধরেন আমরা এটাই দেখি, এই ভিডিওটার একটু অংশ দেখি আপনাদের বোঝানোর জন্য। ফেসবুক তো একটা জাস্ট সাইটের মতো, হ্যাঁ। তো এখন এটা তো একটা কোডিং করছে, তো এটা তো কোথাও রাখা আছে। তো এই আপনি বুঝবেন কিভাবে কোথায় রাখা আছে? তো এই জন্য আহ, মানে এখানে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে ফেসবুক অ্যাকচুয়ালি কোথায় রাখা হয়। ফেসবুক এরকম হয়তো বা একটা সিলিকন ভ্যালি, একটা বিশাল বড় জায়গা আছে, সেখানে অনেক বড় সার্ভার পিসি আছে, মেইন ফ্রেম কম্পিউটার, বিশাল বড় ডাটা সেন্টার।
তো এই ডাটা সেন্টারের মধ্যে আপনি হাজার হাজার মানুষ কোডিং করে কাজ করে, এবং আপনি সেখানে এই ওয়েবসাইটের পুরো সিস্টেমটা রাখা আছে। তো আমি পুরো সিস্টেমটা এট এ গ্ল্যান্স যদি দেখাই, এই যে এরকম অনেকটা তারা হয়তো বা এই বড় বড় র্যাক দেখতেছেন, এই র্যাক গুলি কিন্তু অ্যাকচুয়ালি হার্ড ডিস্ক, হ্যাঁ। এবং এক একটা হার্ড ডিস্ক হচ্ছে কয়েক পেটাবাইটের, পেটাবাইট মানে হচ্ছে আপনি এখন টেরাবাইট ইউজ করেন তারও 1000 গুণ বেশি। তো 1000 গুণ বেশি পরিমাণ এক একটা হার্ড ডিস্কের মধ্যে মানুষ কিন্তু সারা দিন প্রচুর পরিমাণে আপলোড করে, জিনিসপত্র পোস্ট করে, সেভ রাখে গুগল ড্রাইভে, অনেক কিছু করে। তো এত কিছু তো এক জায়গায় রাখতে হবে প্রতিদিন, তো কেউ তো ডিলিট করে না, রাখে। সো দেখেন দুই পাশ আছে, দুই পাশের মধ্যে দেখাইতেছে এক পাশে সার্ভার, আরেক পাশে হচ্ছে আপনি রিকোয়েস্ট করতেছেন, এক পাশ থেকে আরেক পাশে ইনফরমেশন গুলি কালেক্ট করে আপনার কাছে থ্রো করে। তো এই জিনিসগুলো আসলে মূলত এই তারের মাধ্যমে উইদিন সেকেন্ড, সেকেন্ডেরও কম সময় লোড করে নিয়ে যায়। এবং এখানে বড় বড় মানে এই যে সারাদিন ধরে কম্পিউটারটা চলতেছে, আমি বলছিলাম যে সার্ভার কম্পিউটার 24 ঘন্টায় চলে, প্রচুর গরম হয়ে যায়। আপনি চিন্তা করেন আপনার নিজের পিসিটাই আপনি হয়তো বা বেশি হলে 7 8 ঘন্টা চালাইলে দেখবেন গরম হয়ে গেছে। তো এই কম্পিউটার গুলোকে ঠান্ডা রাখার জন্য জেনারেটর, টার্বো জেনারেটর বা অনেক বিশাল বড় বড় হয়তো বা কুলার ইউজ করে, যে কুলার, এবং 24 ঘন্টা 7 দিন 365 দিন যেন এটা বন্ধ না হয়। এটা সামান্য একটু হালকা মিস্ট মানে আকাশ থেকে হালকা একটু পানি ছেড়ে দেয়, ঠান্ডা আবহাওয়াটা রাখে। এবং সাথে সাথে আপনি দেখতেছেন যে পুরো এরিয়াটা মানে এক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাওয়ার জন্য গাড়ি রেডি রাখে, যেন কোনো একটা জায়গায় হার্ড ডিস্ক যদি নষ্ট হয়ে যায় সে হার্ড ডিস্ক হয়তো বা ঠিক করতে পারবে। তো এই যে এরিয়াটা দেখতেছেন পুরোটাই হিট সিঙ্ক দিয়ে তৈরি, মানে যাতে তাপ শোষণ করে, তাপটা বাইরে বের করে। তো আপনি কি পরিমাণ গরম হয় এটা কল্পনা করতে পারবেন না, মনে হয় যে আগুন বের হইতেছে বিষয়টা। তো এই জিনিসটার মধ্যে ফেসবুকের পুরো সিস্টেমটাই রাখা আছে, এরকম একটা নয়, এরকম মাল্টিপল জায়গায় আছে তাদের। এবং সবগুলি জায়গায় তারা রেগুলার আপনাদের জন্য, আপনারা ফেসবুকের জন্য 1 সেকেন্ডের জন্য কোনো স্লো না হয় সেটার জন্য রেগুলারই করে। এই যে বড় র্যাকটা যে দেখতেছেন, আহ এই র্যাকটা, পুরো র্যাকটা হচ্ছে আপনার একটা হার্ড ডিস্ক। এবং এই হার্ড ডিস্কের মাধ্যমে আপনার ডেটাগুলিকে রাখা হইতেছে। এবং এমন না যে মানে সারাদিনে একটা নিয়ে আসছে হার্ড ডিস্ক, সারাদিনে এরকম প্রায় কয়েকশো নিয়ে আসে, কখনো হাজারও নিয়ে আসে, এবং হার্ড ডিস্ক গুলি সেট করে কানেক্ট করে দেয়। তার মানে পরের দিন আরো হাজার হাজার মানুষ ছবি পোস্ট করবে, ভিডিও আপলোড দিবে, লাইভ করবে, প্রতি সবকিছু এখানে জমা থাকবে। এই জিনিসটা হচ্ছে মূলত সার্ভারের কাজ, এই জিনিসটা টোটালটা হচ্ছে সার্ভার। সো মোটামুটি আমি একটা আইডিয়া দিলাম আপনাদের সার্ভার রিলেটেড ইস্যুটা। এরপর আমরা চলে যাই হচ্ছে ব্রাউজার। ব্রাউজারটা মানে বলা চলে একটা রেভলিউশনারি টেকনোলজি। আমি বলবো যে আমাদের লাইফে যত ইম্পর্টেন্ট মানে সফটওয়্যার আছে তার সবচেয়ে বিগেস্ট ইম্পর্টেন্ট সফটওয়্যার হচ্ছে ব্রাউজার। কারণ আপনি ব্রাউজার ছাড়া দুনিয়াতে এখন চলাটা অলমোস্ট ইম্পসিবল। আপনি কি করবেন যদি ব্রাউজার না থাকতো? তাহলে আপনি ইন্টারনেট পুরো পঙ্গু হয়ে যেতেন। ব্রাউজার বিষয়টা হচ্ছে আপনি ব্রাউজার অনেকটা আপনার কমিউনিকেশন টুলস এর মতো। আপনি যেমন ফোন কল করার সময় মোবাইলের মধ্যে আপনি নাম্বারটা ক্লিক করে কল দেন, কল চলে যায়। ব্রাউজার হচ্ছে অনেকটা কলার বাটনের মতো। আপনি ব্রাউজারের মধ্যে কি করেন, আমি ব্রাউজারে গেলাম, এইটা একটা ব্রাউজার ওপেন করলাম, আমি বললাম যে আমি bubt.edu.bd তে যাবো, ওকে ক্লিক করলাম, কল চলে গেল, রেসপন্স হইলো, চলে আসলো। এই হচ্ছে রেজাল্ট, হ্যাঁ। পুরো ডিজাইনটা দেখলাম, হ্যাঁ ভালো লাগছে, ওকে। এই কাজটা হচ্ছে ব্রাউজার করে। অ্যাকচুয়ালি এটা কি, আমি দেখাই, কন্ট্রোল ইউ দিয়ে একটা কোড দেখাই। এই হচ্ছে কোডিং, এটাকে বলে এইচটিএমএল কোডিং। এই কোডিং হাজার হাজার লাইনের কোডিং থাকে, এই কোডিং মানুষ বুঝবে না, সো এই কোডিংটাকে সে কনভার্ট করে ডিজাইনে কনভার্ট করে নিয়ে আসে। সো এইটা হচ্ছে ব্রাউজারের মূল কাজ। কিন্তু আমরা ব্রাউজারে আরো খুঁটিনাটি জিনিস দেখবো, ব্রাউজারে কি কি আছে আমরা এটা দেখি। ধরেন এটা একটা ব্রাউজার, ফর এক্সাম্পল আমি সবকিছু কেটে দিলাম, ব্রাউজারটা ওপেন করলাম। ব্রাউজারে পুরো ব্রাউজারের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন এখানে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে বডি, যেখানে আপনার পেজটা ওপেন হবে, আর সেকেন্ড হচ্ছে মেনু, উপরে যে বারটা সেটা। তো দেখেন এই মেনুর মধ্যে আরো কয়েকটা ভাগ আছে, যেমন এইটাকে বলা ট্যাব, আমি অনেকগুলো মাল্টিপল ট্যাব ওপেন করতে পারি। এই যে মাল্টিপল ট্যাব আমি ওপেন করলাম, এক একটা ট্যাবে আপনার এক একটা মেমোরি অকুপাইড করে, মানে আমরা যেটাকে বলি মেমোরি খাই। একটা ট্যাবের মধ্যে আপনি একটা ভারী ওয়েবসাইট নিয়ে আসছেন, একটা মেমোরি দখল করছেন, আরেকটা ওয়েবসাইট মানে লোড করছেন, আরেকটু মেমোরি নেবেন, এবং একই সাথে ব্যান্ডউইথ তো যাবেই। সো এই ট্যাবগুলো হচ্ছে মেমোরি, আর কিছুই না, বিভিন্ন ধরনের মেমোরির জায়গা আপনি মানে অকুপাইড করতেছেন। এইখানে একটা সার্চ বার আছে, সেখানে আপনি বিভিন্ন ধরনের সার্চ করতে পারেন। নিচে একটা বুকমার্ক অপশন আছে, আপনি কিছু জিনিস সেভ করে রাখতে পারেন। ডান দিকে আপনি দেখবেন যে অনেক ছোট ছোট অপশন আছে, যেমন কোনোটা হয়তো বা মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ করে দিতে পারেন। ছোট একটা
এই যে যে বাটনগুলি আপনারা দেখতেছেন না, এটাকে বলা হয় আহ, অনেকটা কলাপসিবল বাটন, বা এটাকে হামবার্গার মেনু বলা হয়। মানে হচ্ছে আপনি কলাপসিবল মেনু, আমি এগুলি ছোট ছোট টার্মগুলি দেখাই দিতেছি আপনাদের, কারণ হচ্ছে কি এগুলি কাজে লাগবে। অনেক সময় আপনাকে মুখে হয়তো টার্ম বলে দিয়ে চলে যাবে। এই যে ছোট যে মেনুগুলি দেখেন তিন কোণা, এগুলিকে বলা হয় কলাপসিবল মেনু বা হামবার্গার মেনু বলা হয়। এই যে হামবার্গার মেনু, তো হামবার্গার মেনু আছে, যে তিনটা মেনুকে বলা হয় হামবার্গার মেনু। তো আপনি যখন এই মেনুটা দেখবেন, এখানে ক্লিক করলেন, কলাপসিবল মেনুটাকে এক্সপ্যান্ড করলো, অনেকগুলো মেনু আসলো। এই যে সাব মেনু, এটাকে সাব মেনু বলা হচ্ছে। তো আপনি এখান থেকে অনেক ধরনের দেখতেছেন। তো এখানে অনেকগুলো অপশন আছে, আমি প্রত্যেকটা অপশন একটু একটু করে টাচ করে দেবো আজকে। যেমন আপনি নতুন ট্যাব ওপেন করতে পারেন, নতুন উইন্ডো ওপেন করতে, উইন্ডো মানে হচ্ছে আরেকটা নতুন একদম ফ্রেশ ওয়েব ব্রাউজার ওপেন হয়েছে। অথবা আপনি নিউ প্রাইভেট উইন্ডো ইউজ করতে পারেন। প্রাইভেট মানে কি, ওপেন করলেন, এই মুহূর্তে আপনি যদি কোনো কিছু লিখেন, গুগল ট্র্যাক করবে, সেভ করে রেখে দিবে, আপনি যা সার্চ করছেন সব সেভ করে রেখে দিবে। তার মানে এটা এক জায়গায় লিপিবদ্ধ হবে, কেউ ট্র্যাক করলে খুঁজে পাবে। আপনি যখন প্রাইভেট ইউজ করতেছেন, ফায়ারফক্স ক্যাশ ক্লিয়ার করে দিবেন। ক্যাশ মানে হচ্ছে আপনি কিছু একটা সার্চ করছেন, দেখেন খেয়াল করেন, কিছু আসেনি, আবার দেখেন আমি এখানে সার্চ করি কিছু একটা, সামথিং, কিছুই আসেনি। হ্যাঁ, তার মানে কি, যতই আপনি চেষ্টা করেন না কেন, ও আপনাকে কিছু দেখাবে না। আর আমি এখানে একটা সার্চ করি, দেখেন কিছু না কিছু দেখাই দিচ্ছে অলরেডি। ওকে, তার মানে কি, সার্চ করার মধ্যে আপনার হিস্টোরিটা নাই। ওকে, আচ্ছা, আমরা একটু দেখি। আহ এইটা হচ্ছে মূলত ধরনের। এছাড়া মনে করেন আপনার বুকমার্ক আছে। বুকমার্ক বলতে কি বোঝাচ্ছে? বুকমার্ক বলতে বোঝাচ্ছে আপনি কোন একটা ওয়েবসাইটে গেছেন, ধরেন আপনার ভালো লাগছে একটা ওয়েবসাইট, আমি গেলাম এটা। এখন ওয়েবসাইটে আপনি কোন একটা লিঙ্ক ক্লিক করছেন, এবং করার পর আপনার মনে হয়েছে কি যে এই লিঙ্কটা সেভ করে রাখা দরকার। তখন আপনি করলেন কি, এই যে স্টার মার্কার চিহ্ন আছে, এটা ক্লিক করলেন, ওর একটা নাম দিলেন, কি নামে সেভ করবেন, সেভ দিলেন, ব্যাস সেভ হয়ে গেল। কোথায় পাবেন? ক্লিক করলেন, বুকমার্কে যাবেন, এই যে আর্টিকেলটা প্রথমে সেভ হয়ে আছে। ডিলিট ডিলিট করতে চান, কাজ শেষ, ডিলিট করে দিবেন, শেষ। এটা অনেক লিঙ্ক সেভ করার ক্ষেত্রে কাজ করে। এরপর আমরা যাই হচ্ছে ডাউনলোড হিস্ট্রিতে। হিস্ট্রিতে হচ্ছে আপনি এই পর্যন্ত কি কি করছেন সব দেখাবেন। তো হিস্ট্রি ডিলিট বা ক্লিয়ার হিস্ট্রি বিষয়গুলো আমি একটু পরে দেখাই দেবো। আপনি যদি চান যে হিস্ট্রি গুলো ডিলিট করে দিতে, মানে অনেকে চায় যে রাখার দরকার নেই, এটা অযথাই জায়গা নষ্ট হবে, ক্লিয়ার রিসেন্ট হিস্ট্রি ক্লিক করলে এখানে একটা অপশন ওপেন হবে। আপনি যেটা করতে পারেন যে সবগুলো, এভরিথিং সব ডিলিট করে দিতে পারেন, হিস্ট্রি শুধু ডিলিট করবেন। কুকিজ আছে, সাইড ডাটা আছে, কুকিজ সাইড ডাটা ডিলিট করার দরকার নেই। কারণ এইটা হচ্ছে আপনার কম্পিউটারে কিছু পাসওয়ার্ড সেভ করে রাখে, আপনার কিছু কাজ ইজি করে দেয়। হ্যাঁ, ওই কাজগুলো যদি আপনি ডিলিট করে দেন, আবার নতুন করে সবকিছু আপনাকে সেট আপ করতে হবে। অনেক দিন ধরে কাজ করছেন, অনেক পাসওয়ার্ড সেভ করা আছে, অনেক ধরনের জিনিসপত্র অ্যাড্রেস ট্যাড্রেস দেওয়া আছে, অটোমেটিক আসে, কুকিজ ডিলিট করে দিচ্ছেন, চলে গেছে, আবার সব কিছু নিয়ে আসতে হবে, দরকার নেই। টেম্পোরারি ক্যাশ ফাইল গুলি নিয়ে যেতে পারেন। টেম্পোরারি ক্যাশ ফাইল মানে হচ্ছে, ধরেন কখনো কখনো দেখবেন যে ফেসবুক প্রথমবার লোড হইতে বেশি সময় লাগে, পরেরবার লোড হইতে বেশি সময় লাগে না। একটা নতুন ওয়েবসাইটে গেছেন, 1 মিনিট লাগতেছে লোড হইতে, এরপরে ক্লিক করলে এসে পড়ে। তার মানে প্রথমবার লোড হওয়ার জন্য যত ক্যাশ দরকার সব ক্যাশ ফাইল টাইল সে একেবারে লোড করে নিয়ে আপনার কম্পিউটারে সেভ করে, তারপরে আবার একবারে সে লোড করে নিয়ে আসে। তো এই ক্যাশ মেমোরি যদি আপনি ডিলিট করে দেন, তাহলে ওই মানে মেমোরি মানে খালি হবে, কিন্তু আপনার আসলে ওয়েবসাইট আসলে আবার স্লো হয়ে যাবে। এইগুলো আমি ক্লিয়ার করে দিয়ে দেখাই যে ক্লিয়ার হয়ে গেছে, ব্যাস। তাছাড়া ডাউনলোড ক্লিক করলে আপনি ডাউনলোডে গিয়ে বুঝতে পারবেন যে কি কি ডাউনলোড করছেন আপনি, লিস্ট এখানে দেখাবে। পাসওয়ার্ড একটা অপশন আছে, সেখানে আপনি যদি ক্লিক করেন, আপনি আপনার এই সিস্টেমে যত ধরনের পাসওয়ার্ড আপনি রাখবেন, সেভ করে রাখছেন, সবগুলি পাসওয়ার্ডের লিস্ট এখানে দেখাই দিবে। ধরেন আপনি চাচ্ছেন যে এইটার পাসওয়ার্ড জানতে, হ্যাঁ এটা একটা ওয়েবসাইট, এখানে আপনি লগ ইন করছেন, পাসওয়ার্ড সেভ করে রাখছেন, ভালো কথা। আপনি ইচ্ছা করলে পাসওয়ার্ডটা দেখতে পারবেন, এই যে দেখার একটা অপশন আছে, দেখার জন্য আপনাকে আরেকটা পাসওয়ার্ড দিতে হবে, মানে হচ্ছে আপনি আসলে যে অরিজিনাল পাবলিক কিনা সেইটা বোঝার জন্য আর কি। সো এটা হচ্ছে পাসওয়ার্ডের একটা পার্ট। এবং আরেকটা হচ্ছে অ্যাডনস। অ্যাডনস একটা খুব ইন্টারেস্টিং বিষয়। যেমন আমি এখানে দুইটা অ্যাডনস দেখাই। একটা হচ্ছে অ্যাড ব্লকার, একটা ভিপিএন, একটা হচ্ছে আইডিএম, মাস্টার পাসওয়ার্ড। ধরেন সাউন্ড ভলিউম, হ্যাঁ, ধরা যাক আমি যাচ্ছি যে কোনো একটা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে হয়তো আমার কিছু অ্যাড ব্লক করতে হবে বা ভিপিএন ইউজ করতে হবে। তো আমি কি করলাম, প্রথমে অ্যাডন্সে গেলাম, অ্যাডন্সে গিয়ে আমি এখান থেকে খুঁজে বের করবো ভিপিএন, এন্টার দিলাম,
আসলো, এইখান থেকে আমি দেখে নিব আচ্ছা আমার এখানে কোন অ্যাডভান্সটা ভালো, কোন ইউজার কত রেটিং দিচ্ছে। হ্যাঁ, তো যদি দেখি যে ম্যাক্সিমাম ইউজার প্লাস রেটিংও ভালো, যেমন এটা আমি ক্লিক করব। ক্লিক করে আমি এটাকে অ্যাড করে দিব, এখানে রিমুভ আছে তো আমি অ্যাড করে দিব এখানে। অ্যাড করে কিছুক্ষণ পরে আমি একটা অ্যাড করে দেখাই আপনাদেরকে। ধরেন আমি এইটা যাচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো একটা ভিপিএন, আমি অ্যাড করলাম। কিছুক্ষণ পর এটা লোড হবে, ইনস্টল হবে, এই দেখেন ইনস্টল আসলো। আপনি রান ইন এ প্রাইভেট উইন্ডোজ দিবেন, এটা অ্যাড করে দিবেন, অ্যাড হয়ে গেল। ওকে, ব্যাস। সো অ্যাড হয়ে গেল। আপনার যদি মনে হয় যে না কোনোটা অ্যাডভান্স দরকার নেই, আপনি এখান থেকে এসে সরি, এখান থেকে এসে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে রিমুভ এক্সটেনশন দিয়ে দিলেন, চলে গেল। ব্যাস, আপনার আর কোনো কষ্টের কিছু নেই। এটা হচ্ছে অ্যাডভান্স এর কাজ। অ্যাডভান্স এর কাজ হচ্ছে কি আপনি ছোটখাটো অনেক কাজ করতে চান, যেমন স্ক্রিনশট নেওয়া, সাউন্ড সিস্টেম আপ করা, কোনো কিছু ডাউনলোডের জন্য কাজ করা, এগুলো ছোট ছোট অ্যাডভান্স আপনি সার্চ করে দেখতে পারেন, বা থিম চেঞ্জ করতে পারেন, অনেকটা এরকম। এছাড়া আপনি প্রিন্ট করতে পারেন। আমি একটা প্রিন্টের জিনিস দেখাই দিই, কারণ প্রিন্টটা আপনাদের জন্য কাজে লাগবে। হ্যাঁ, ধরেন আমি একটা উইকিপিডিয়া আর্টিকেল নিই। উইকিপিডিয়া একটা ইংলিশ আর্টিকেল বের করি যেটা আমাকে প্রিন্ট করতে হবে। ফর এক্সাম্পল ধরেন অস্কার ওয়াইল্ড নিলাম আর কি, এটা। আমি জাস্ট এটাকে প্রিন্ট করব, তাহলে কি করব, কন্ট্রোল পি। ওকে, কন্ট্রোল পি, কন্ট্রোল ধরে পি দিলাম, পুরো সাইটটা এসে গেল দেখেন। এই কাজটা আপনি এখান থেকে করতে পারেন, এখান থেকে প্রিন্ট দিলেন, পুরোটা এসে গেল। আপনি খেয়াল রাখবেন যে প্রতিটা জিনিসের পাশে কিন্তু একটা শর্টকাট কথা লেখা আছে। এটা মানে হচ্ছে আপনি কিবোর্ড দিয়ে এটা কাজ করতে পারেন, কন্ট্রোল ধরে, যদি কন্ট্রোল ধরে রেখে পি দিলে এই সেম কাজই হবে। এই যে প্রিন্টারটা করতেছেন, এই প্রিন্টে কয় পেজ প্রিন্ট হবে, 42 পেজ। আপনি ইচ্ছা করলে এই প্রিন্টারটাকে আরো কাস্টমাইজ করতে পারেন, ফিট, স্কেল, বা এক পেজে কয়টা শীট, আমি এক পেজে দুইটা করে শীট দিতে চাই, তাহলে এক পেজে দুইটা শীট ভেঙে দিছে, তাহলে কয়টা হয়ে গেল, 21টা পেজ হবে। প্রিন্ট হেডার ফুটার দেন, তাহলে কি হবে, হেডারে লিংক জেনারেট হবে। ফুটার দেন, প্রিন্ট ব্যাকগ্রাউন্ড দেন, তাহলে সে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার থাকে সেটা দেখাবে, তাহলে এই যে সবগুলো পেজ প্রিন্ট হবে, যে 21টা পেজ। এই, তাহলে প্রিন্ট দিতে পারবেন এইভাবে। আচ্ছা, প্রিন্ট শেষ। আমরা সেভ করতে পারি পেজ। এই পেজটা আমি চাচ্ছি সেভ করে রাখতে, এটা আমি সেভ করে দেখে, সেভ ক্লিক করলাম, আসলো। আমি ডেস্কটপে চলে গেলাম, এই সেভ করে দিলাম। এই দেখেন, খেয়াল করেন, ওয়েব পেজ কমপ্লিট, কমপ্লিট লেখা আছে, ওয়েব পেজ কমপ্লিট, এটা সেভ করলাম। এই ওয়েবসাইটটা এখন আপনার নেট লাগবে না, এটা সেভ হইতেছে, এই যে সেভ হয়ে গেল। এবার আমি এটা কেটে দিই। ওকে, এখন আমি যদি এই ওয়েবসাইটটার দিকে তাকাই, তাহলে দেখবেন কি, দেখেন ওয়েবসাইটটার পেজটা হচ্ছে এইটা, খেয়াল করেন। কিন্তু ওয়েবসাইটের আরেকটা ফোল্ডার আছে, দেখছেন? এটা হচ্ছে পেজ, এখানে একটা ফোল্ডার, দুইটাই একসাথে হয়েছে। আমি যদি ডাবল ক্লিক করি, এটা অফলাইন থেকে ওপেন হবে, মানে পুরো ডিজাইন টিজাইন নিয়ে, ছবি টবি নিয়ে ওপেন করে দেখাবে। তার মানে এটা কোনো ইন্টারনেট লাগবে না, আপনি ওই পেজটাই সেভ করে ফেলছেন। এটা অনেক সময় কাজে লাগে। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি যদি এটাকে ডিলিট করেন, শুধু এইটা খেয়াল করবেন, নিচেরটা খেয়াল করেন, ডিলিট করে দিলাম, ওইটাও ডিলিট হয়ে গেছে। তার মানে ওইটার সাথে এটা কানেক্টেড। সো এটা হচ্ছে একটা ওয়েব পেজ সেভ করা। ফাইন্ড করতে পারেন পেজের মধ্যে, পেজের মধ্যে ফাইন্ড করা যদি আমরা দেখাই, যেমন আমি যদি কোনো একটা ওয়েবসাইট ওপেন করি, ধরেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখন আমি চাচ্ছি এখান থেকে কম্পিউটার সামথিং একটা কিছু বের করতে, ফাইন্ড ইন পেজ দিলে নিচের দিকে দেখেন একটা বক্স ওপেন হয়েছে। এখন আমি চাচ্ছি যে এইখানে ইসলাম নামে কেউ আছে কিনা, ইসলাম, হ্যাঁ আছে, এইখানে একজন পাইলাম। কয়টা পাইছি, 21টা পাইছি, দেখেন নিচে লেখা আছে। এখন আমি যদি বলি না, এরকম না, ব্যাপারটা হচ্ছে যে ইসলাম বড় হাতের আছে কিনা, সব ইসলাম, ম্যাচ কেস, কেস আছে, না, মানে বড় হাতের কোনোটা আছে কিনা, নাই। ওকে, আচ্ছা গেল। হাইলাইট অল দিলে কি হবে, আপনি এট এ টাইম দেখতে পারবেন যে কয় জায়গায় ইসলাম লেখাটা আছে। ওকে, এই হোল ওয়ার্ডস, পুরো ওয়ার্ড আছে কয় জায়গায়, পুরো ওয়ার্ড, পুরোটাই দেখাই দিবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে সিএনএন, এইটুক, এটা কি আছে কোথাও, নাই, কোথাও নেই। তার মানে হচ্ছে এখানে আপনি সার্চ করতে পারবেন বিভিন্ন ধরনের, ট্রান্সলেট করতে পারবেন। আপনি ট্রান্সলেট যদি মনে করেন আপনি চান যে কোনো একটা ওয়েবসাইটকে অন্য কোনো নামে ট্রান্সলেট করতে, তাহলে এটা ক্লিক করে এখান থেকে, ইংলিশে আছে তো, ইংলিশ থেকে আপনি হয়তো বা ধরেন বাংলায় ট্রান্সলেট করে দেখে একটা, এখানে হয়তো বা ওই অপশনটা নাই, ধরেন ডাচ ট্রান্সলেট করলাম, ট্রান্সলেট করলাম। এই যে কিছুক্ষণ প্রসেসিং হবে,
পুরো লেখাটা ডাচ মানে নেদারল্যান্ডের ভাষায় আপনার কনভার্ট হয়ে গেছে। ওকে, আবার এটাকে আপনি ইচ্ছা করলে ক্লিক করে শো অরিজিনাল দিতে পারেন, আগের মতো করে চলে আসবে। তাহলে একটা পেজকে আপনি ইচ্ছা করলে বিভিন্ন ভাষায় মানে কনভার্ট করে দেখতে পারেন আর কি। এটা জুম করতে পারেন। জুম করার জন্য দেখেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি কন্ট্রোল প্লাস দিবেন একটা একটা করে, প্লাস কন্ট্রোল প্লাস জুম হইলো। ওকে, জুম অবস্থা আপনি দেখেন পুরোটা। এখন আমি যদি জুম থেকে বের হয়ে আসতে চাই অরিজিনাল ফরম্যাটে, তাহলে কন্ট্রোল ধরে জোরে জিরো দিবেন, কন্ট্রোল ধরে জিরো, তাহলে আগের ফরম্যাটে চলে আসবে। এছাড়া আপনি সেটিংস পাবেন, সেটিংসটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। জেনারেল থেকে শুরু করে অনেক ধরনের সেটিং আছে এখানে, এক একটার জন্য এক এক রকম সেটিং। যেমন আমি হয়তো বা কিছুটা ক্রোম দেখাই দিব। তো জেনারেল সেটিং এর মধ্যে আপনি কি পাবেন অ্যাকচুয়ালি, আপনি দেখবেন যে অনেক ধরনের ছোট ছোট টুল অপশন আছে, যেগুলো আপনার অনেক সময় ডে টু ডে লাইফে কাজে লাগে। যেমন এখান থেকে আপনি পড়ে নেবেন, মানে একটা জিনিস হচ্ছে কি আপনার ডিজিটাল টেকনোলজি শিখার একটা মেইন ইস্যু কি, আপনি পড়বেন লাইনটা যে কি বলতেছে। যেমন ধরেন আমি আমি আপনাদেরকে যদি বলি যে আমি ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্স কি লাইট হবে না ডার্ক হবে, আমি যদি লাইটটা ক্লিক করি তাহলে সে সাদা করে দিল, আর ডার্ক ক্লিক করলে ডার্ক লাগলো। আচ্ছা, আমি যদি বলি কি না ওয়েবসাইটের ফন্টটা চেঞ্জ হবে, তাহলে ফন্ট আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা, এরপর যদি বলি যে ল্যাঙ্গুয়েজ কি হবে, ট্রান্সলেশন কি হবে, অ্যাপ্লিকেশন কি হবে, এক একটা এক এক রকম টুলস এর সেটিংস আছে এখানে। দেখেন হোমে যাই, হোম পেজ মানে কি, মানে হোমের মধ্যে কি কি থাকবে। আমি যদি বলি দেখেন আমি একটু হোমে যাই, হোমে কি আছে দেখেন, সার্চ বার আছে, অনেকগুলো মেইন পেজ আছে। এখন আমি করলাম কি শর্টকাটটা কেটে দিলাম, শেষ। তাহলে কি শর্টকাট চলে গেছে, হোমে আর নাই। শর্টকাটটা যদি ক্লিক করি তারপর আবার শর্টকাটটা চলে আসছে। ওকে, তারপর সার্চে যাই, কোনটা দিয়ে আমি সার্চ দিব, গুগল দিয়ে, হ্যাঁ গুগল দিয়ে ডিফল্ট। তাহলে আপনি যদি এখানে দেখেন সার্চ করলাম, দেখেন গুগল দিয়ে সার্চ হয়ে আসলো অটোমেটিক্যালি, গুগল দিয়ে সার্চ হয়েছে। আচ্ছা, তারপর আপনি ইচ্ছা করলে সার্চের সাজেশন দেখতে পারেন, সার্চ প্রাইভেট উইন্ডো দেখতে পারেন এগুলো। অ্যাড্রেস বারে ব্রাউজিং হিস্ট্রি দেখাবে। তো ব্রাউজিং হিস্ট্রি দেখাইলোই না, আপনি ক্লিক করলেন, তাহলে কি হবে, আপনি যাই লেখেন না কেন আপনার ব্রাউজিং হিস্ট্রি দেখাবে না, দেখছেন? মানে কিছুই নেই, আপনার ব্রাউজিং এ কি কি করছেন সেটা নাই। ওকে, আহ, এরপর আপনি প্রাইভেসি এন্ড সিকিউরিটি, এটা ভালো করে খেয়াল রাখবেন। প্রাইভেসি সিকিউরিটি একটা ব্রাউজারের জন্য মূল মন্ত্র। মানে আপনি একটা ব্রাউজার ইউজ করতেছেন, আপনি ব্রাউজারটাকে কোনো প্রাইভেসি দেন নাই ও সিকিউর মেনটেন করেন নাই, তার মানে হচ্ছে আপনি ছেড়ে দিচ্ছেন আপনার ইচ্ছা মতো ডেটা হয়তো বা সে কেউ কালেক্ট করে নিয়ে যেতে পারতেছে। তো প্রথম কথা হচ্ছে আপনি ট্র্যাকিং দিবেন না, স্ট্যান্ডার্ড ট্র্যাকিং দিবেন, স্ট্যান্ডার্ড। স্ট্রিক্ট করলে যেটা হবে কি যে মানে অনেক পেজ আপনাকে হয়তো ওপেন করে দেখাবেন, আপনাকে হয়তো বা সার্ভিস দিবেন। আপনি স্ট্যান্ডার্ড দিচ্ছেন যেন মানে একটা ওয়েবসাইট দিয়ে আপনার কোনো ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড যেন পাস হয়ে না যায় আর কি। ওরকম একটা ন্যূনতম আপনি সেট আপ করে রাখবেন, সিলেক্ট করে রাখবেন। এছাড়া আপনি কুকিজ সবসময় একসেপ্ট করবেন না। কুকিজের ব্যাপারটা আমি মানে আরেকটা সেশনে দেখাই দিব অলরেডি। কিন্তু তারপর আমি যেটা বলবো যে এই যে ডিলিট কুকিজ এন্ড আদার সাইট, এটা সবসময় ডিলিট করে দিবেন না। এটা ডিলিট করে দিলে আপনার অনেক মানে ইজি কাজ, অনেক ঝামেলায় পড়ে যাবেন আর কি। তাছাড়া দেখেন আপনি পাসওয়ার্ড নামের একটা অপশন আছে, এখানে আপনি পাসওয়ার্ডে অটোমেটিক্যালি সেভ পাসওয়ার্ড যেন আস্ক করে, বা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড যেন আপনি সাজেস্ট পান, একটা প্রাইমারি পাসওয়ার্ড দিবেন। প্রাইমারি পাসওয়ার্ড কি আমি দেখাই আপনাদেরকে। আমি এটা কেটে দিই, হ্যাঁ এটা পুরোটাই কেটে দিলাম। এই মুহূর্তে কিন্তু আমার কোনো ব্রাউজার নেই। আমি যদি ফায়ারফক্সটা ইউজ করি, ফায়ারফক্সটা ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে একটা দেখুন পাসওয়ার্ড আসে, এটাকে বলে প্রাইমারি পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা না দেওয়া পর্যন্ত আমি কিন্তু অন্য কিছু ইউজ করতে পারবো না। আমি পাসওয়ার্ডটা দিলাম, এন্টার দিলাম, এখন আমি সবকিছু ইউজ করতে পারবো। তাহলে আপনার মানে ব্রাউজার ওপেন হলেও কি ইউজ করতে পারবেন এটা। আচ্ছা, এইটা আপনি সেট করে রাখবেন। এটা হচ্ছে প্রাইমারি পাসওয়ার্ড, এখানে লেখাই আছে, এখানে দেখবেন প্রাইমারি পাসওয়ার্ড চেঞ্জ দিয়ে দিতে পারেন। হিস্ট্রি, এইটা আপনার খুব গুরুত্বপূর্ণ পার্ট, এইটা খেয়াল রাখবেন। দেখেন ফায়ারফক্সে আহ, আপনি ইচ্ছা করলে সারা জীবনের জন্য হিস্ট্রি রেখে দিতে পারেন। আপনি যাই করেন না কেন, যেটাই যে সাইটে যান না কেন, কোনো সমস্যা নাই, হিস্ট্রি হিসেবে রেখে দিচ্ছেন। কিন্তু আপনি ইচ্ছা করলে কাস্টম হিস্ট্রি সেট করতে পারেন। একটা হচ্ছে রিমেম্বার হিস্ট্রি, সবসময় হিস্ট্রি আপনাকে আপনি ডিলিট না করলে সে ডিলিট করবে না। নেভার রিমেম্বার হিস্ট্রি মানে হচ্ছে আজকে হিস্ট্রি এখনই ক্লোজ করছেন, সব মুছে যাবে। আর একটা হচ্ছে কাস্টম হিস্ট্রি, মানে হচ্ছে আপনি সব ডিলিট করতে চান না, কিছু কিছু হবে কিছু কিছু হবে না।
যেমন আপনি হয়তো বা ডাউনলোড বা ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করে দিতেছেন কারণ আপনি কম্পিউটার ফাস্টার রাখতে চান। রিমেম্বার সার্চ ফ্রম হিস্ট্রি, এই সার্চ করার দরকার নেই, আপনার ওইরকম কোনো কাজ নেই। ক্লিয়ার হিস্ট্রি দিলে, ক্লিয়ার হিস্ট্রি when ফায়ারফক্স ক্লোজেস, আপনি এটা যদি সিলেক্ট করে দেন তাহলে কি হবে, যখনই আমি ক্লিক করব, কেটে দেব ফায়ারফক্স, তখনই কি হবে, সেই হিস্ট্রি ক্লোজ মানে ডিলিট করে দেবে সম্পূর্ণ। তো এইগুলো আপনি বুঝে শুনে আপনার যেটা লাগবে সেই জিনিসগুলো আপনি এখানে অ্যাপ্লাই করবেন। তাছাড়া পারমিশন দেখে নেবেন আপনি, সবাইকে যে যে কোনো কিছু পারমিশন দিবেন না। যেমন বিশেষ করে খেয়াল রাখবেন সেটিংসে কখনোই আপনি লোকেশন পারমিশন সহজে সবাইকে দিবেন না, হ্যাঁ? যদি লোকেশন পারমিশন থাকেও আপনি সেটিং এ ক্লিক ক্লিক করে দেখবেন, যদি না থাকে, যদি থাকে ডিলিট করে দেন। আচ্ছা, ক্যামেরা সবাইকে পারমিশন দিবেন না, যেমন এখানে কোনো ক্যামেরা পারমিশন নাই। মাইক্রোফোনের পারমিশন আছে মাত্র দুইটা, এই যে একটু আগে মিট এবং গুগল, শেষ এতটুকু অ্যালাউ করা আছে। এরকম আপনি সবাইকে সব পারমিশন দিতে যাবেন না। নোটিফিকেশন পারমিশন দিতে পারেন কারণ নোটিফিকেশন লাগতে পারে এইটা। সো এই ধরনের পারমিশন গুলো আপনি দেখে নিবেন। আর ফায়ারফক্সের যে ডেটা কালেকশন আছে সেটা আপনি কিছুটা অ্যালাউ করতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি অ্যালাউ নাও করতে পারেন, এটা কোনো সমস্যার কিছু না তেমন। এইচটিটিপি মোড, ডোন্ট এনেবল এইচটিটিপি মোড, অনলি মোড, এটা দিয়ে না, কারণ অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে সিকিউর না কিন্তু আপনার কাজের, খারাপ না, তো সেগুলো তো আপনাকে অ্যাক্সেস করতে হবে, তো এত সিকিউরিটি মেনটেন করলে তো অ্যাক্সেস করতে পারবেন না। সো এই জিনিসগুলো একটু দেখে দেখে আপনি প্রোটেকশনের দিকে ট্রাই করবেন। আর অবশ্যই এই অপশনটা ইউজ করবেন, এটাকে বলা সিঙ্ক। এটা মানে মনে করেন ব্রাউজার ইউজ করা মানে হচ্ছে এটা ইউজ করা বাধ্যতামূলক হয়ে যাবে। আপনি ব্রাউজারে যখন আপনি ইনস্টল করবেন তখন আপনি একটা এই যে অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? এই দেখেন, অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টের মধ্যে আপনি কি করলেন, নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন বা সাইন আপ করলেন, সাইন আপ করে লগ ইন করে নিলেন। লগ ইন করার পরে আপনি সেখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টে গেলেন, এই যে এখানে সিঙ্ক আছে। তো সিঙ্কের কাজ হচ্ছে কি, আপনি বুঝতে পারবেন যে সিঙ্ক্রোনাইজ করা মানে হচ্ছে অনলাইনের সাথে আপনার এই ব্রাউজার একটা কানেকশন তৈরি করা। এই দেখেন সিঙ্ক্রোনাইজ দিলাম, এর মানে হচ্ছে রেগুলার কিন্তু সিঙ্ক্রোনাইজ করবে, ঘন্টায় ঘন্টায় বা 12 ঘন্টা একদিন পর পর সিঙ্ক্রোনাইজ করবে। তার মানে আপনি যত কিছু সেভ রাখেন, এই দেখেন এখানে অনেক কিছু সেভ আছে, আমি অনেক কাজ করি, অনেক ধরনের পাসওয়ার্ড সেভ করে রাখি। এখন একটা মানুষ তো সারা জীবন যখন বিভিন্ন কিছু ইউজ করে, ওয়েবসাইট, পাসওয়ার্ড, বিভিন্ন বুকমার্ক, এখন সবকিছু তো মানুষের মনে থাকে না সেভ করে রাখার জন্য। কিন্তু সে করে কি, মানে আপাতত বুকমার্ক করে রাখছে, এখন সবকিছু তো আর ব্যাকআপ রাখে না। তো অনলাইনে সিঙ্ক করে রাখা মানে হচ্ছে যদি আপনার কোনো কারণে সব হারায়ও যায়, আপনি জাস্ট মোজিলাটা ইনস্টল করবেন, ওই অ্যাকাউন্টে লগ ইন করবেন, সিঙ্ক্রোনাইজ দিবেন, সবকিছু আগের মতো চলে আসবে। তো এই জিনিসটা একটু প্র্যাকটিস আনা দরকার। সো এটা হচ্ছে মূলত ব্রাউজার সম্পর্কে মোটামুটি আমি এতটুকু আইডিয়া দিলাম, অনেক আইডিয়া আছে। হ্যাঁ, আর অনেকগুলো টুল আছে, এত টুল হয়তো বা আমাদের লাগবেও না, আস্তে আস্তে হয়তো বা আপনারা দেখে নেবেন। অ্যাবাউটে গিয়ে দেখে নেবেন যে ফায়ারফক্স কত ভার্সন, হ্যাঁ আপডেট কিনা, হ্যাঁ আপডেট না হলে আপডেট দিবেন না টেরো। তো এই হচ্ছে ব্রাউজারের একটু বেসিক আইডিয়াটা। আচ্ছা, আমি আপনাদেরকে আহ হয়তো বা 10 মিনিটের একটা ব্রেক দিব। 10 মিনিটের ব্রেক দেওয়ার পর আমি আরেকটা হয়তো সেশন শুরু করব ইনশাল্লাহ। এবং হয়তো বা 10-15 মিনিট লাগতে পারে। তারপর হয়তো আমি আপনাদেরকে ওই গুগলের সার্ভিস গুলি নিয়ে একটু আলোচনা করবো, ওয়েবসাইট রিলেটেড সার্ভিস নিয়ে একটু আলোচনা করবো ইনশাল্লাহ। সো মোটামুটি এই হচ্ছে সেশনটা, আপনারা একটু 10 মিনিটের ব্রেক নেন।
যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তারা চ্যাট বক্সে লিখে রাখতে পারবেন। আচ্ছা, ওয়েব হোস্টিং জিনিসটা হচ্ছে আমাদের যেমন আমি একটু আগে দেখালাম না যে আপনাদের পিসিতে আমি আমার ওয়েবসাইটটা রাখলাম, এটা তো আমার লোকাল পিসি। এখন আমার লোকাল পিসি তো আর আপনি ইন্টারনেট দিয়ে অ্যাক্সেস করতে পারবেন না। তার মানে আমার ওয়েবসাইট আমার কাছেই আছে। আমি যদি এটাকে ইন্টারনেটে জগতে ছেড়ে দিতে চাই তাহলে ওয়েব হোস্টিং একটা জায়গা কিনতে হয়। এটা একটা জায়গা, আপনার যেমন হার্ড ডিস্ক আছে, এই হার্ড ডিস্কের মতো একটা জায়গা আপনি একটা কোম্পানির কাছে কিনে নিছেন, সে আপনাকে এনশিওর করবে যে 24 ঘন্টা এই ওয়েবসাইটটা রান থাকবে। আপনি একটা ওয়েব হোস্টিং মানে অ্যাকচুয়ালি ওয়েবের একটা জায়গা কেন। এনি কোয়েশ্চেন? আমি বলবো আপনাদের যে কোনো কিছু এক্সপ্রেস করার চেষ্টা করেন। আপনারা ভয়েসের মাধ্যমে বলতে পারেন, কোনো সমস্যা নেই, চ্যাটের মাধ্যমে বলতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, গুড। প্রেজেন্টেশন জিনিসটা আমরা ইনশাল্লাহ যদিও সামনে দেখবো, আহ, হয়তোবা আর 4-5টা ক্লাস পরে আমি আপনাদেরকে একটা প্রেজেন্টেশন বানায় দেখাবো এবং দিয়ে দিব, আপনারা বাসায়ও বানাবেন। প্রেজেন্টেশন বলতে বোঝাচ্ছে যে এখানে দুটা জিনিস ঘটে। একটা হচ্ছে আপনি পাওয়ার পয়েন্ট একটা সফটওয়্যার ইউজ করে কিছু ডিজাইন এবং কিছু রিপ্রেজেন্ট করার মতো কন্টেন্ট লিখে ওটাকে প্রজেক্টরে শো করবেন টিচারদের সামনে। আর সেকেন্ড পার্টটা হচ্ছে ওটা আপনি সুন্দরভাবে বাচনভঙ্গির মাধ্যমে কোনো কিছু কথা বলবেন আর কি, কন্টেন্টটা আপনি রিপ্রেজেন্ট করবেন। আমি একটা প্রেজেন্টেশন একটা সেশনে আপনাদেরকে রাখবো, সেটা আপনি দেখবেন যে আপনার ডিজিটাল লিটারেসি সেশনের ভিতরে করাই আছে। ওয়েব অনলাইন রিলেটেড আর কোনো কোয়েশ্চেন? আপনারা বাসায় একটা টাস্ক নিতে পারেন, আমি আপনাদেরকে হয়তো বা বলতে পারি। সেটা হচ্ছে যে আপনারা নিজেদের ব্রাউজারটা আজকে ই করেন, সার্চ করেন। নিজেদের যে একটা ব্রাউজার আছে না, আপনার যদি পিসি থাকে আপনি পিসি যে ব্রাউজার ইউজ করছেন, যেমন আমি কিন্তু আপনাদের শুধু আহ, ই দেখাইছি, মোজিলা ফায়ারফক্স দেখাইছি। আপনি যদি ক্রোমটা ইউজ করি, আমি ক্রোমের একটা জিনিস দেখাই দিই আপনাদেরকে, এটা কাজে লাগবে। তো এটা হচ্ছে ক্রোম ব্রাউজার, জাস্ট অ্যাজ ইউজুয়াল আপনি আহ, যেভাবে ইউজ করতেছেন মোজিলা ফায়ারফক্স সেরকমই দেখতে, কিন্তু আর কিছুই না। ক্রোম ব্রাউজার একটা বিষয় হচ্ছে, ক্রোম ব্রাউজারটা প্রচুর মেমোরি র্যাম খায়, প্রচুর র্যাম সে ই করে, কনজিউম করে। ক্রোম ব্রাউজারে ঠিক একই রকম হ্যামবার্গার মেনু আছে এবং এখানে আপনি সাইন ইন করতে পারেন, বিভিন্ন ধরনের অপশন আছে। ক্রোম ব্রাউজার একটা সুবিধা হচ্ছে কি, এটা খুব ফাস্টার। যদি bubt.edu.bt এই দেখেন আমি লিখলাম, ও কিন্তু এক এক ধাক্কায় নিয়ে আসছে। আমি আমি আপনাকে একটা নতুন ওয়েবসাইট নিয়ে দেখে, হ্যাঁ, অক্সফোর্ড, অক্সফোর্ডে গেলাম। অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা ব্রাউজার, সরি নট, এইটা ওয়েবসাইট, এটা ক্লিক করলাম, দেখেন ও কিন্তু তাড়াতাড়ি লোড করে নিয়ে আসবে। ওকে, আমি এখন এই সেম oxford.ac.uk, হ্যাঁ, এটাকে আমি যদি ইসে দেই, একটু লোড, দেখছেন একটু লোড হতে টাইম লাগে, একটু পরে লোড হয়েছে। মানে এখানে ক্রোম অনেক ফাস্টার কাজ করে আর কি। এবং ক্রোমে অনেক সুবিধা আছে, গুগল লেন্স ইউজ করে আপনি যদি মনে করেন কোনো একটা জায়গায় বলেন, চিন্তা করেন যে এই অংশটা আমি একটু সিলেক্ট করি, এই অংশটা কি বুঝি, এই অংশটুকুর উপর বেস করে সে সার্চ করে লিখে নিয়ে আসবে যে আপনি কি দেখাইছেন, ফোকাস করছেন কি সেটা। ওকে, তো এটা একটা ভালো, কিন্তু এটা প্রচুর র্যাম আপনাকে দখল করে। So এইটা ক্রোমের একটা বেসিক সমস্যা। তাছাড়া আপনি জিমেইল টিমেল সবকিছু এখান থেকে ইউজ করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, এটা জাস্ট ব্রাউজারের একটা পার্ট। আপনারা যেটা করতে পারেন কি, নিজেরা নিজেদের ঘরে যে ব্রাউজারটা ইউজ করতেছেন সেই ব্রাউজারটাকে আপনি
ফোকাস করতে পারেন, একটু আজকে একটু চালায় দেখতে পারেন, বিভিন্ন অপশন ক্লিক করে দেখতে পারেন যে আমি আজকে যা দেখাইছি ওগুলো ওখানে কি কি অবস্থায় আছে। ব্রাউজারটার দিকে আজকে ফোকাস করেন। আর সাথে সাথে আপনারা একটা কাজ করতে পারেন যে একটা ওয়েবসাইটে যান, একটা ওয়েবসাইট ডিসার্শন কিভাবে করে, যেমন আমি বিউবিটি ওয়েবসাইটে যাই, একটা ওয়েবসাইট দিয়ে দেখেন। এইটা একটা ওয়েবসাইট, হ্যাঁ, এই ওয়েবসাইটের বিভিন্ন পার্ট আছে। যেমন উপরে যে অংশটা দেখতেছেন না, ছোট্ট একটা পার্ট, এই যে ব্লু, ডার্ক ব্লু টাইপের বা ব্ল্যাক টাইপের দেখতেছেন, এটা হচ্ছে একটা টপ মেনু বার, টপ মেনু বার। কিন্তু এই যে একটা অংশ দেখতেছেন, এটা হচ্ছে অনেকটা নর্মাল যে বার দেখতেছেন, এখানে লোগো আছে। এইটা হচ্ছে নেভিগেশন বার, নেভিগেশন। এটাকে বলা হয় ড্রপ ডাউন মেনু। এই দেখেন ড্রপ ডাউন মেনু, ক্লিক করলাম ড্রপ ডাউন হয়েছে, ড্রপ ডাউন মেনু। আর উপরে গুলো হচ্ছে জাস্ট টপ বার, সিঙ্গেল শর্ট স্মল মেনু টাইপস। এইখানে এটা আমরা যেটা দেখতেছি, এই যে ছবিটা, এটা কিছুক্ষণ পর পর চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় স্লাইডার। স্লাইডার এবং স্লাইডার ছাড়াও এখানে আছে হচ্ছে আপনার ট্যাব, আমি ক্লিক করলাম চেঞ্জ হবে। দেখেন আমি একটু কন্টেন্ট চেঞ্জ করি, ট্রাস্টি প্যানেলে ক্লিক করলাম কন্টেন্ট চেঞ্জ হয়েছে, ভিউবিটি অ্যাট এ গ্ল্যান্সে ক্লিক করলাম কন্টেন্ট চেঞ্জ হয়েছে। এগুলোকে বলা হচ্ছে ট্যাব। ট্যাব অনুসারে কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। এইটা হচ্ছে বাটন, বাটনের লিঙ্ক থাকে আর কি। হুম। এই মেনুর মধ্যে সাব মেনু আছে, এগুলোকে বলা হয় সাব মেনু। এগুলো এক একটা ক্লিক করলে পেজ ক্লিক হয়। যেমন আমি যদি এখন বলি অফিস অফ দ্য ভিসি, ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে একটা নতুন পেজ ওপেন হচ্ছে, এটাকে বলা পেজ, ওয়েব পেজ। ওকে। এই ফুল পেজটাকে বলা হচ্ছে হোম পেজ। ওকে, হোম পেজ। এই হোম পেজে আরেকটু নিচে আসি, হোম পেজে যত নিচে আসবো তত এগুলিকে বলা হয় বডি কন্টেন্ট। এই যে বডি কন্টেন্ট, পুরোটা একদম নিচের দিকে যেটা দেখবেন, একদম নিচে যে এই অংশটা, লাস্টে যে অংশটা থাকে, এই অংশটাকে বলা হয় ফুটার। এটাকে বলা হচ্ছে কুইক মেনু। এছাড়া আপনি একটা পেজে যান, যে কোনো একটা পেজে আমি যাই, এখান থেকে অ্যাবাউটে, ধরেন বিউটি মিশন ভিশন সামথিং। এই যে ডান দিকে একটা অংশ দেখতেছেন, বাম দিকে একটা অংশ, এটা হচ্ছে মেইন কন্টেন্ট। আর এই পাশটা হচ্ছে রাইট বার, রাইট মেনু। ক্যাম্পাস ক্লিক করেন, এই যে মেনুতে ক্লিক করেন, একটা একটা পার্টে আসে। এটা হচ্ছে জাস্ট ওয়েবসাইট, একটা ওয়েবসাইট আমি আপনাকে দেখাইলাম, হ্যাঁ। আমি এরকম আরেকটা ওয়েবসাইট দেখাই। ফর এক্সাম্পল ধরেন আমি একটা রিসার্চ রিলেটেড ওয়েবসাইটে চলে গেলাম। সেম দেখছেন ওয়েবসাইটটা, উপরে একটা লোগো আছে, লিংক আছে, ড্রপ ডাউন মেনু আছে, মেইন কন্টেন্ট ব্যানার আছে, এটা হচ্ছে ব্যানার। এখানে কিছু বডি কন্টেন্ট আছে, কিছু সাব ক্যাটাগরি লিংক আছে, বা এই জিনিসটা হচ্ছে ফুটার মেনু আছে। এই হচ্ছে মূলত একটা ওয়েবসাইটের কনসেপ্ট, ওয়েবসাইট ডিসার্শন হবে এটাকে, হ্যাঁ। তো এরকম করে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডিসার্শন করতে পারেন। যেমন এই যে প্রিপারেটরি ডিজিটাল ক্লাসরুমে আমরা গেলাম না, এই ক্লাসরুমে এইটা হচ্ছে এক একটা, এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের ভিতরে আপনার ডান দিকে কিছু মেনু আছে। ওকে, উপরে একটা লোগো আছে, এদিকে ক্লাস অ্যাড করতে পারেন। এখানে কিছু আপনার হামবার্গার মেনু বা কলাপসিবল মেনু আছে, এখানে কিছু বক্স ক্লাসরুম আছে। এই জিনিসটা এইভাবে আপনি মেনু হিসেবে সিলেক্ট করতে পারেন। এক একটা জায়গায় এক এক রকমের ওয়েবসাইটের কনসেপ্ট আপনি কাজ করেন। আচ্ছা, এই হচ্ছে ওয়েবের, ওয়েবসাইটের একটা কনসেপ্ট। তো